দূরে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি আপনাদের সাথে। আমার সাথে আজকে রেজওয়ান সাগর ভাইয়া, সেই সাথে রয়েছেন আমাদের পাশেই একজন অতিথি। এখন ঘড়িতে সময় ৯টা বেজে ৫ মিনিট। শুরু হয়ে গেল ভূতবেলা নিয়ে আপনাদের সাথে আছি ঠিক রাত ১১টা পর্যন্ত। আশা রাখছি এই পুরো ২ ঘন্টা আপনারা আমাদের সাথেই থাকবেন। তো এই মুহূর্তে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ FM এর পাশাপাশি আমাদের রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমরা লাইভে আছি, যেখানে আপনারা যুক্ত হয়ে আপনাদের মতামতগুলো জানাতে পারেন এবং আমাদেরকে দেখতে পারেন যে আমরা কীভাবে সম্প্রচার করছি এবং কোন অতিথি আজকে আমাদের ঘটনা শোনাচ্ছেন। তো শুরুতেই আমি আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনি যদি চান আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনি রেডিও সারাবেলায় এসে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। আর আরেকটি মাধ্যম রয়েছে, আপনি যদি গাইবান্ধার বাইরের হন অথচ আপনি চান আপনার ঘটনাটি রেডিও সারাবেলায় অর্থাৎ ভূতবেলায় প্রচারিত হোক, তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। তো এগুলো ছিল নিয়মকানুন। আমি আসলে খুব বেশি কথা বাড়াতে চাই না, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের প্রোগ্রামের কিছু ব্রিফিং। সেটা হচ্ছে আমার কাছে আজকে চমৎকার কিছু মেইল রয়েছে এবং একটা চমক আছে আপনাদের কাছে, কারণ খুব ভয়ঙ্কর একটা মেইল রয়েছে আমার কাছে, সেই সাথে আরও ছোট ছোট কিছু মেইল রয়েছে এবং আমাদের সাথে আজকে দুজন অতিথি আছেন। আমরা তাদের কাছ থেকে চমৎকার কিছু বাস্তব অভিজ্ঞতা শুনব। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাচ্ছি আমার হাতে থাকা প্রথম মেইলটিতে। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি একজন ইতালি প্রবাসী, তাই স্টুডিওতে এসে ঘটনাটি বলা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। আমি জাহিদুল ইসলাম বরকত, আমার দেশের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ঘড়িসার থেরোপাড়া গ্রামে। ঘটনার শুরুতেই ভূতবেলার সকল শ্রোতাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। রাতুল ভাই, আজকের ঘটনাটি আমার বন্ধু শাকিলের চাচার সাথে ঘটে যাওয়া ঘটনা। তবে এই ঘটনাটি ঘটার পর সেই সময় আমাদের গ্রামসহ আশেপাশের গ্রামেও ঘটনাটি অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। যাই হোক, বন্ধু শাকিলের সেই চাচার নাম ছিল মোহাম্মদ ইকবাল হোসেন, কিন্তু আমরা সবাই তাকে মাঝি চাচা বলেই ডাকতাম, কারণ সে নদীতে নৌকা বাইত। বলে রাখা ভালো রাতুল ভাই, আমাদের বাড়ির পাশ দিয়েই একটি ছোট্ট নদী বয়ে গেছে। নদীটি পদ্মার শাখা বা হোগলা নদী নামে পরিচিত, আর সেই নদীতেই মাঝি চাচা নৌকা বাইত। ইকবাল চাচা অনেক সহজ সরল ও ভালো মনের মানুষ, সেই সাথে তিনি অসীম সাহসী মানুষ ছিলেন। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই। সময়টা ২০০৪ সাল। গ্রামের চারপাশে বর্ষার পানি থই থই করছে। ঘটনার আগের দিন রাতে আমাদের এলাকার একজন মধ্যবয়স্ক বড় ভাই গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। রাতুল ভাই, সঙ্গত কারণে আমি সেই মৃত ভাইটির নাম শ্রোতাদের উদ্দেশ্যে প্রকাশ না করার অনুরোধ করছি। ঘটনার দিন সকালবেলা বাড়ির উঠোনের পাশের আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। কান্নায় ভারী হয়ে যায় তাদের বাড়ির চারপাশ। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় খবরটি ছড়িয়ে পড়ে। আমরা খবর পেয়ে লাশ দেখতে চলে যাই। আমরা সেখানে গিয়ে দেখি তখনও লাশটি গাছেই ঝুলছে। কি বিভৎস চেহারা, মনে হচ্ছে চোখ দুটো বেরিয়ে আসছে, দাঁত দিয়ে কামড়ে আছে তার জিহ্বা। অনেক ভয় পেয়ে গেলাম লাশটা দেখে। স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার লোকাল থানায় যোগাযোগ করলো। থানা থেকে কয়েকজন পুলিশ এসে লাশটিকে উদ্ধার করলো এবং পোস্টমর্টেমের জন্য যাবতীয় সব কার্য সম্পন্ন করল। কিন্তু আমাদের গ্রামটি মফস্বল অঞ্চলে হওয়ায় সেই সময় রাস্তাঘাট তেমন একটা উন্নত ছিল না। এজন্য বর্ষার পানিতে রাস্তাঘাট
সব পানির নিচে ডুবে গেছে। সুতরাং ঘটনাস্থলে পুলিশের গাড়ি আসাটা একেবারে অসম্ভব ব্যাপার ছিল। তাই পুলিশ এক প্রকার বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় লাশটি নৌকায় করে পোস্টমর্টমের জন্য পাঠাবে। তখন তারা সেই ইকবাল চাচা অর্থাৎ মাঝি চাচার নৌকাটি ভাড়া করে এবং নৌকায় লাশটি তুলে দিয়ে বলে যে আপনি এই লাশটি নিয়ে যাবেন। বলে রাখা ভালো, পোস্টমর্টমের জন্য লাশ কাটার ঘরটি ছিল আমাদের জেলা সদর হাসপাতালে। ঘটনাস্থল থেকে জেলা সদর হাসপাতালে যেতে হলে প্রায় 22 থেকে 23 কিলোমিটার পথ নৌকা চালিয়ে যেতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, এই 22-23 কিলোমিটার যেতে হলে নদীর মাঝখানে একটি ব্রিজ ও একটি খেয়াঘাট পড়ে। আর সেই খেয়াঘাটের পরেই নদী পার ঘেঁষে দাঁড়িয়ে আছে 100 বছরের পুরনো একটি বটগাছ। যাই হোক, কয়েকজন পুলিশ সদস্য মিলে দুপুর 1টার দিকে মাঝি চাচা ও তার মেজ ছেলে সুমন সেই লাশ নিয়ে রওনা হলো। লাশের সাথে আরও একটি নৌকায় করে লাশের আত্মীয় স্বজনও রওনা হলো। তারা জেলা সদর হাসপাতালে পৌঁছে দেখতে পায় আরও 2টা লাশ পোস্টমর্টেমের জন্য অপেক্ষা করছে, তাদের সিরিয়াল 3 নম্বরে। যথাক্রমে প্রথম ও দ্বিতীয় লাশের পোস্টমর্টেম শেষে এবার তাদের লাশ পোস্টমর্টেমের জন্য লাশ কাটা ঘরে ঢোকানো হলো। পোস্টমর্টেম শেষে পুলিশ সকল আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি হস্তান্তর করল লাশের আত্মীয় স্বজনের কাছে। লাশ পেতে পেতে তখন প্রায় রাত 9টা বেজে গেছে। মাঝি চাচা ও তার ছেলে সুমন সেই লাশ নৌকায় তুলে বাড়ির দিকে রওনা দিল। যথাক্রমে লাশের আত্মীয় স্বজনরা অন্য নৌকায় কান্না ভেজা চোখ নিয়ে বাড়ির পথ ধরল। মাঝি চাচা ও তার ছেলে বৈঠায় ভর করে লাশবাহী নৌকা নিয়ে আপন গতিতে চলছে। রাতের ঘুটঘুটে অন্ধকার ভেদ করে চাঁদের আলো দিচ্ছে তাদের লাশবাহী নৌকাতে। চাঁদের আলো এতটাই স্পষ্ট ছিল যে চারপাশের সবকিছুই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে যেন দিনের মতো। মাঝি চাচার ছেলে নৌকার সামনের দিকে বৈঠা হাতে, আর মাঝি চাচা নৌকার পেছন দিকে। আর তাদের দুজনের মাঝখানে পড়ে আছে রক্তমাখা চাদরে মোড়ানো সেই বীভৎস আত্মহত্যা করা লাশটি। ঝিরি ঝিরি বাতাস বইছে। মাঝি চাচা ও তার ছেলে উৎফুল্ল মনে নৌকা চালিয়ে যাচ্ছে। তাদের সামনেই লাশের স্বজনদের নৌকাটি দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর মাঝি চাচা লক্ষ্য করলো একটা গরম বাতাস তাদের গা বেয়ে চলে যাচ্ছে এবং 1-2 মিনিট পরেই কেমন যেন নৌকার ওজনটা অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। মনে হচ্ছে অনেক ভারী কিছু একটা নৌকায় উঠে বসেছে। মাঝি চাচা মনে মনে ভাবল, এই ব্যাপারটা যদি তার ছেলে বুঝতে পারে তাহলে হয়তোবা সে ভয় পাবে। তাই তার ছেলেকে ডেকে বলে, সুমন, তুই পিছনে চলে আয়, আমার সাথে থাক, তোর সামনে থাকতে হবে না। ছেলে তার বাবার ডাক শুনে পিছনে চলে আসলো। নৌকার গতি ধীরে ধীরে আরও কমতে থাকে। মাঝি চাচা মনে মনে দোয়া দরুদ যা জানত সব পাঠ করছে। মাঝি চাচা একটা বিষয় খেয়াল করলো, তাদের নৌকার গতি কমে যাওয়ার কারণে সামনের নৌকাটি তাদের থেকে অনেকটাই দূরে চলে গেছে। তাই ইকবাল চাচা অর্থাৎ মাঝি চাচা একটু ভয়ই পাচ্ছে, কিন্তু তার ছেলেকে এখন পর্যন্ত কিছু বুঝতে দিচ্ছে না। মাঝি চাচা ভয় কাটানোর জন্য পকেট থেকে সিগারেট বের করে তাতে টান দিতে থাকেন। এভাবে মিনিট 30 অতিবাহিত হওয়ার পর তারা আস্তে আস্তে চলে আসে সেই নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা সেই বটগাছটির সামনে। এবার তার ভয় একটু বেড়ে গেল। হঠাৎ করে নদীর পূর্ব পাশের অর্থাৎ সেই বটগাছটি যে পাড় ছিল তার অপর পাড় থেকে দুজন লোক মাঝি চাচার নৌকার লক্ষ্য করে ডাক দিচ্ছে। যাদের আলোয় মনে হচ্ছে সাদা পাঞ্জাবি ও টুপি পরা দুজন হুজুর দাঁড়িয়ে আছে, আর তাদের গলা ফাটিয়ে মাঝি চাচার উদ্দেশ্যে বলে যাচ্ছে, মাঝি, এই মাঝি। এই ডাক শুনে মাঝি চাচা ভুলে গেলেন যে 3-4 ঘন্টা আগেই মাঝিকে ডাকার পরে তারা এইভাবে বলে যে আমরা ফজর নামাজ পড়তে যাব, আমাদেরকে একটু নিয়ে যেত। কিন্তু মাঝি চাচা ভুলে গেলেন 3-4 ঘন্টা আগেই এশার নামাজের আজান হয়ে গেছে। তাহলে এত তাড়াতাড়ি কিভাবে ফজরের ওয়াক্ত হয়? তার মাথায় এই ব্যাপারটা একেবারেই ছিল না। উল্টো তিনি হুজুরদের ডাক শুনে মনে একটা সাহস পেলেন, আর মনে মনে চিন্তা করতে থাকলেন, লাশবাহী নৌকা যদি দুজন হুজুর থাকে তাহলে তো আমাদের ভালোই হবে। তিনি সরল মনে নৌকা নদীর পূর্ব পাশে ভিড়িয়ে
সেই হুজুরদের উঠিয়ে নিলেন। মাঝি চাচা এবার একটু আশ্চর্যই হলেন। সে যা দেখে, হুজুরা নৌকায় ওঠার পর নৌকার গতি সেই আগের মতোই আবার স্বাভাবিক হয়ে গেছে। মাঝি চাচা এবার মনে মনে একটু শান্তি পেলেন এবং তার একটু সাহস ফিরে এলো। মাঝি চাচা হুজুরদের সাথে কথা বলতে চাইল, বিভিন্ন প্রশ্ন করল, কিন্তু হুজুরা তার কোনো কথারই উত্তর দিচ্ছে না। মনে হচ্ছে মাঝির ভাষা তারা কোনোভাবেই বুঝতে পারছে না। এক পর্যায়ে একজন হুজুর এক প্রকার রেগে গিয়ে বলে, এই মাঝি, এত কথা বলিস কেন তুই? বেশি কথা না বলে চুপ করে নৌকা চালা। মাঝি চাচা কিছুটা বিব্রত হলেন আর চুপ করে নৌকা চালাতে লাগলো। চাঁদের আলোয় সবকিছু সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। হঠাৎ করে মাঝি চাচা লক্ষ্য করেন হুজুররা লাশটার রক্তমাখা চাদর সরিয়ে কি যেন একটা করছে। তার কাছে মনে হলো হুজুরের লাশটি ধরে টানাটানি করছে। মাঝি চাচা ব্যাপারটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে থাকেন। এরপর মাঝি চাচা চাঁদের আলোয় যা দেখলেন, এতে তার নিজের চোখকেও সে বিশ্বাস করতে পারছিলেন না। মাঝি চাচা দেখলেন লাশটা নিজে থেকে উঠেই নৌকার পাটাতনে বসে পড়ল আর মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকিয়ে একের পর এক একটা ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে লাশের দুটি চোখ বেরিয়ে এখনই বাইরে পড়ে যাবে। মাঝি চাচার ছেলে সুমন এই দৃশ্য দেখে লাফ দিতে চাইল পানিতে। মাঝি চাচা তার ছেলের হাত টেনে ধরে থাকে, কোনো মতে তাকে আটকায় আর বলতে থাকে, তুই চোখ বন্ধ করে থাক, আল্লাহর নাম নিতে থাক, পানিতে লাফ দিলে মরে যাবে বাবা। মাঝি চাচা ও তার ছেলে সুমন চোখ বন্ধ করে তাদের সামনে থাকা সেই নৌকার লোকজনকে ডাকার চেষ্টা করল, কিন্তু মাঝি চাচার মনে হচ্ছিল কোনো এক অজানা হাত যেন তাদের গলা চেপে ধরেছে, তাদের শব্দকে থামিয়ে দিচ্ছে সেই গলা চেপে। বারবার চেষ্টা করেও গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। মাঝি চাচা এতক্ষণে বুঝে গেছেন এরা আসলে হুজুর রূপে কেউ না, এরা আসলে হুজুর রূপে কোনো খারাপ জিন বা প্রেত আত্মা। তখনও পাটাতনে বসে থাকা লাশটি একাধারে হেসেই যাচ্ছে। এমন অবস্থায় হুজুর রূপের একজন ব্যক্তি রাগান্বিত গলায় মাঝি চাচাকে বলে ওঠে, শোন মাঝি, তুই যদি ছেলেকে নিয়ে বাঁচতে চাস তাহলে সামনের নৌকায় থাকা ওদের ডাকিস না, চুপ করে থাক, তোর ছেলেকে নিয়ে পালিয়ে যা, নয়তো পানিতে এখানেই ডুবিয়ে মেরে ফেলবো তোদের। এই কথা শুনে মাঝি চাচা সূরা ইখলাস পড়তে শুরু করে এবং চোখ খুলতেই কোনো মতে নৌকাটাকে পাড়ে ভিড়িয়ে তিনি তার ছেলেকে নিয়ে নৌকা থেকে নেমে প্রাণপণে দৌড় শুরু করে। মাঝি চাচার মনে হচ্ছে নৌকা থেকে নামার পর সেই অজানা চেপে ধরা হাতটি খুলে গেছে তার গলা থেকে। এখন সে ডাকার শক্তি ফিরে পেয়েছে, তাই সে সাহস নিয়ে সামনে থাকা নৌকায় তাদেরকে ডাকতে শুরু করে। আর ঠিক তখনই মাঝি চাচা খেয়াল করলেন পেছনের লাশবাহী নৌকা থেকে হুজুররূপী একটা জিন প্রচণ্ড রাগান্বিত কণ্ঠে উচ্চস্বরে বলে উঠল, তোকে নিষেধ করেছিলাম না কাউকে ডাকিস না, তবুও তুই ডাক দিলি, এত সাহস তোদের? এই বলে একজন হুজুররূপী ব্যক্তি নৌকা থেকে নেমে পেছন দিকে ধাওয়া করলো তাদের। এই দৃশ্য দেখে মাঝি চাচা ও তার ছেলে শরীরের সব শক্তি দিয়ে দৌড়ানো শুরু করলো, কিন্তু তবু হুজুররূপী সেই ব্যক্তির দৌড়ের গতির কাছে তারা হার মেনে গেল। পেছন থেকে হুজুররূপী সেই ব্যক্তিটি বড় বড় নখযুক্ত হিমশীতল কালো হাত দিয়ে তাদের দুজনের ঘাড় চেপে ধরে। ঠিক তখনই মাঝি চাচা ও তার ছেলের চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরতেই ইকবাল চাচা আবিষ্কার করেন তার সামনে থাকা সেই নৌকাতে, কিন্তু তখনও তার ছেলে সুমনের জ্ঞান ফেরেনি। নৌকার লোকজন তাকে বলছে তারা নাকি মাঝি চাচা ও তার ছেলের চিৎকার শুনে নৌকা ঘুরিয়ে পেছনে চলে আসে, কিন্তু নদীর পাড়ে তাদের পড়ে থাকতে দেখে তাদেরকে নৌকায় তুলে নেয়। তখন মাঝিকে জিজ্ঞাসা করে কি হয়েছিল তাদের সাথে, লাশবাহী নৌকাটি বা কোথায় আর লাশটি বা কোথায়। পরে মাঝি চাচা তার ছেলের সাথে ঘটে যাওয়া এবং তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে। তারা সব কিছু শুনে লাশের আত্মীয় স্বজনরা বলে ওঠে তারা এখনই লাশবাহী নৌকাটাকে খুঁজতে যাবে, কিন্তু ইকবাল চাচা এতটাই ভয় পেয়েছে অনেক বলার পরেও সে এখন পেছনে যেতে রাজি হলো না। তখন সবাই বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় বড় বড় মশাল জ্বালিয়ে স্থানীয় মসজিদের ইমাম সাহেব এবং এলাকার আরও কয়েকজন লোক নিয়ে এসে সেই লাশবাহী নৌকাটিকে উদ্ধার করতে পেছনের দিকে যাবে। যেই বলা সেই কাজ। তখন স্থানীয় মসজিদের ইমাম সাহেব এবং আরও কিছু লোকজনকে নিয়ে বড় বড় 3টি মশাল জ্বালিয়ে লাশবাহী নৌকা খোঁজার জন্য আবারও সেই দিকে তারা চলে যান। মাঝি চাচার বক্তব্য অনুযায়ী সেইখানেই নৌকাটিকে খুঁজে পাওয়া যায়, যেখানে নৌকা ভিড়িয়ে মাঝি চাচা ও তার ছেলে কোনো মতে প্রাণ নিয়ে ফিরেছিল। কিন্তু
কিন্তু তখন নৌকায় কোনো হুজুর বা জীবিত কোনো মানুষের অস্তিত্ব ছিল না। তাদের কাছে মনে হলো লাশ স্বাভাবিকভাবেই পড়ে আছে। রাতুল ভাই লাশের রক্তমাখা চাদরটি সরাতেই তারা যা দেখল, তারা হয়তোবা কোনোভাবেই প্রস্তুত ছিল না এই দৃশ্যটি দেখার জন্য। তারা দেখল লাশের শরীরের বিভিন্ন অংশের মাংসগুলো কামড়ে কামড়ে খুলে পড়ে আছে। মনে হচ্ছে এই মাংসগুলি খেয়ে কেউ লাশটি ফেলে গেছে। লাশের এই অবস্থা দেখে ওইখানেই উপস্থিত অনেকেই অজ্ঞান হয়ে যাবার উপক্রম। এই অবস্থায় লাশটি আবারও চাদর দিয়ে ঢেকে বিভিন্ন দোয়া দরুদ পড়তে পড়তে ওই অর্ধ খাওয়া লাশটি কোনো মতে তারা বাড়িতে নিয়ে পৌঁছায়। তারপর দিন লাশটিকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়। এই ঘটনার পর মাঝি চাচা ও তার ছেলে অনেক দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় থাকে। অনেক কবিরাজ দেখানোর পরও তারা দীর্ঘদিন পর সুস্থ হয়ে যায়। সুস্থ হয়েই ইকবাল চাচা তার নৌকাটি বিক্রি করে দেন, আর সে কখনো নদীতে নৌকা চালায়নি। তারপর থেকে সেই স্থানীয় বাজারে ফলের ব্যবসা শুরু করেন। আমি ঘটনাটি লেখার আগেই ইতালি থেকে ইকবাল চাচাকে ফোন দিয়ে আবারও ভালো করে বিস্তারিত শুনে তার অনুমতি নিয়ে ঘটনাটি লিখছি। প্রায় ২০ বছর আগের এই ঘটনা এখনও নাকি ইকবাল চাচা ও তার ছেলে সুমনের মনে হলেই ভয়ে গা শিউরে ওঠে। রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। শ্রোতাদের উদ্দেশ্যে প্রচার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবাই আমার ইকবাল চাচা ও তার ছেলে সুমন এবং আমার বন্ধু শাকিলের জন্য দোয়া করবেন। রাতুল ভাই, প্রবাস জীবনের শত ব্যস্ততার মধ্যে তাড়াহুড়া করে ঘটনাটি লিখেছি। হয়তো সঠিকভাবে লিখতে পারিনি, লেখাতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বন্ধু আল ইসলামের জানা কিছু ঘটনা আছে, সময় পেলে সামনে কোনো একদিন অবশ্যই লিখে পাঠাবো। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। সেই সাথে লিখেছেন, ভূতবেলার সকল শ্রোতাদের আবারও সালাম এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম বরকত, ইতালি প্রবাসী। আরো অনেক বেশি ভয়ঙ্কর লাগে। তো হচ্ছে তার পাশে আমাদের জমি, ওখানে পুকুরের জমিটা কেটে দেওয়া হয়েছে যেন পানি যাওয়া আসা করতে পারে এবং এর সাথে মাছও যেন পুকুর যেতে পারে। এভাবে আমাদের দেশি মাছ চাষ করার একটি উপায় ছিল। তো হচ্ছে এই সময় হচ্ছে একদিন হচ্ছে সন্ধ্যায় আমার বাবা এবং আমার কাকা পুকুরের ওখানে যাই। ওখানে আমাদের পুকুর পার হচ্ছে বন্ধ করার একটা উপায় ছিল। জি। তো সেখানে যাই হচ্ছে পুকুর পার কেটে দেওয়ার জন্য, যেন পানিগুলো বের হয়ে আসতে পারে জমিতে। সেদিন অবশ্য অনেক বৃষ্টি হয়েছিল। তারপর হচ্ছে আমার বাবা এবং কাকা যে কেটে দিয়ে আসে পুকুরের পাড়টা। তারপর রাত 11টায় আমার বাবা আবার যাচ্ছিল একা পুকুরের পাড়টা বন্ধ করে দেওয়ার জন্য। জি। তো আমার বাবা যেহেতু একা যাচ্ছিল, সেহেতু আমি ভাবলাম যে আমি একটু বাবার সাথে যাই আজকে। কারণ মাঝে মাঝে আমার বাবা ওখান থেকে কিছু মাছ ধরে নিয়ে আসতো। তো আমার একটা আগ্রহ ছিল যে মাছগুলো কিভাবে ধরা হয় সেটি দেখব। তো আমি বাবাকে বললাম, তো বাবা আমাকে সাথে নিয়ে গেল। আচ্ছা। তারপর আমি সাথে গেলাম, আমি দেখতে পেলাম পুকুরের শিরের কাছে কিছু কুচো চিংড়ি আছে। তো আমি সেগুলো হাত দিয়ে আস্তে ধরে ফেললাম। আমার বাবা তখন বলল ওগুলোকে ছেড়ে দিতে। অতপর আমি মাছগুলোকে ছেড়ে দেই। তারপর আমি লাইট নিয়ে দাঁড়িয়েছিলাম, বাবা তখন তার কাজগুলো করছিল, পুকুরের পাড়টা বন্ধ করছিল। জি। তো আমি দেখলাম একটা বিশাল আকৃতির একটা মাছ হচ্ছে জমি থেকে পুকুরে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা। তো আমি তখন আমার বাবাকে বললাম, বাবা আমি মাছটি ধরবো। তখন আমার বাবা বললো আচ্ছা ঠিক আছে ধরো। ওকে। তো মাছটা একটু কাছাকাছি আসতেই জালে আটকে পড়লো এবং আমি সেটিকে ধরে ফেললাম। আমি মাছটি ধরার পরে পুকুর পাড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম যেন মাছটি পড়ে না যায়। ওকে। আমি মাছটি কিছুক্ষণ ধরে থাকার পরে হঠাৎ মাছটি পিছলে পড়ে যায়। তারপর হচ্ছে মাছটি পানিতেও পড়েনি, নিচে পড়েছিল, লাইটটা যেখানে ছিল ওখানে। আচ্ছা। তারপর থেকে আমি মাছটিকে আর দেখতে পাইনি। তো ভাই ঘটনাটা এখানেই ছিল আর কি, সংক্ষিপ্ত ঘটনা। এইটুকুই ঘটনা ছিল আপনার। তবে এই অভিজ্ঞতাটা কিন্তু বেশ চমৎকার ছিল। জি জি। তো যাই হোক, আপনি যে সুস্থভাবে আছেন এটাই অনেক বড় বিষয়।
তো যাই হোক ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের স্টুডিওতে আরও একজন অতিথি আছেন, রেজওয়ান সাগর ভাই। আজকে আমরা প্রথমবারের মতো ভূতবেলায় তাকে পাচ্ছি। আমরা রেজওয়ান সাগর ভাইয়ের কাছ থেকে ঘটনা শুনবো। উনি যাই হোক, উনি আসার পরেই তার পরিচয়টা দিচ্ছি। তো এই মুহূর্তে আমি আসলে আপনাদের কথাবার্তাগুলো পড়তে চাই। আপনাদের কথাবার্তাগুলো শেষেই আমরা চলে যাব সাগর ভাইয়ের কাছে। তো আমার কাছে আরও কিছু চমৎকার মেইল রয়েছে, আমি সেই মেইলগুলোতেও যাবো অল্প কিছুক্ষণের মধ্যে, এবং ইমতিয়াজ ভাইয়ের কাছেও আমরা আবারও ফিরবো। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য শ্রোতা বন্ধুরা আমাদেরকে শুনছেন এবং দেখছেন। লিখেছিলেন আমাদেরকে জসিম ভাই, উনি লিখেছিলেন ঘটনাটা ভালো লাগছে। মাহিন লিখেছিলেন যে প্রতিদিনের মতো আজকেও যুক্ত হয়ে গেলাম একর স্টেট পাড়া থেকে। মাহিন, অনেক অনেক ধন্যবাদ। সজীব মিয়া লিখেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, মোস্তফা লিখেছিলেন আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন, অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো হচ্ছে জানিয়েছেন। লিখেছিলেন আমাদেরকে জসিম এফপি, ভাইয়া সৈয়দপুর ঘাট থেকে যুক্ত হয়েছি, ভালো হচ্ছে, চালিয়ে যান, সাথে আছে। মেইলটা সুন্দর ছিল। একজন ভাই লিখেছিলেন আমাদেরকে ভয়ঙ্কর, লিখেছেন রাইম আদনান। আমাদেরকে লিখেছিলেন নাইম ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেক ভালো আছি। এরপর দেখতে পাচ্ছি লিখেছিলেন যে অনেকদিন পর রেডিওতে লাইভ দেখছি, আমার একটা পছন্দের প্রোগ্রাম ভূতবেলা, যাই হোক ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছে। আমি নাইমুল শুনছি সার্কিট হাউসের পেছন থেকে। এরপর লিখেছিলেন আমাদেরকে মোস্তফা ভাই লিখেছিলেন আমাদেরকে অনেক ভালো হচ্ছে। শ্রী নীরব কুমার বর্মন, এতদিন অফলাইনে শুনতাম, আজকে ফার্স্ট টাইম লাইভে শুনছি। ধন্যবাদ নীরব ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এমনি শোভন লিখেছেন, উনি ভাটপাড়া থেকে যুক্ত হয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। লিখেছিলেন যে সজীব মিয়া, রাতুল ভাই, আচ্ছা ওকে, আচ্ছা লিখেছিলেন আমাদেরকে রাতুল ভাই, আমি নীরব আছি শেষ পর্যন্ত। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে এমনি আরিফ মণ্ডল লিখেছিলেন যে গাজীপুর থেকে। আরশ হাসান ছিলেন, রাতুল ভাই ইমেলটাকে মিস করলাম, আপনারা আবারও আমাদেরকে শুনতে পাবেন মেইলটি। আমাদের লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা সবাই প্রশংসা করছেন মেইলটি আমাদেরকে পাঠিয়েছিলেন জাহিদুল ইসলাম বরকত ভাই। সোহাগ সর্দার লিখেছেন যে শেষ পর্যন্ত সাথে আছে। লিখেছিলেন আমাদেরকে মোসলেম উদ্দিন, অনেকদিন পর একটি গল্প পাঠিয়েছিলাম, বলেনি কেন? আচ্ছা, অনেকদিন আগে পাঠিয়েছিলেন, কেন বলা হয়নি এটি জানতে চেয়েছেন। ইমেলটা সুন্দর ছিল। রাদিয়া বিনতে রাফা লিখেছিলেন আমাদেরকে। তো যাই হোক, আপনাদের কথাবার্তাগুলো পড়ছি, ভালো লাগছে। আমরা এবারে চলে যাব রেজওয়ান সাগর ভাইয়ের কাছে। আমরা তার থেকে তার জীবনের অভিজ্ঞতা শুনবো, এবং তার মধ্যে দেখতে পাচ্ছি আমাদেরকে আরও অনেকেই লিখেছেন। আমি শুধু নামগুলো বলতে চাই। আমাদেরকে মোজাহিদ হাসান লিখেছেন, ভাইয়া আমার মেইলটা কি হবে না? যে চেষ্টা করছি, আপনাদের প্রত্যেকের মেইল যারা পাঠিয়েছেন আমরা পড়ার চেষ্টা করছি, পড়বো আজকে যদি সুযোগ থাকে আর কি। লিখেছেন আমাদেরকে সাব্বির সরকার, রাতুল ভাই কেমন আছেন? অনেক সুন্দর লাগে আপনার ভৌতিক ঘটনাগুলো। সিঙ্গেল, আচ্ছা আচ্ছা, লাইভ ছিলেন আমাদের সাথে। বেলাল মিয়া, উনি মনোহরপুর থেকে আমাদের সাথে আছেন বলে জানিয়েছেন। ঘোস্ট হান্টার লিখেছেন, অনেক দেরিতে যুক্ত হয়ে গেলাম। রাতুল ভাই, আমার নাম মিরাজ, যুক্ত হয়ে গেলাম অনেকদিন পর, লাইভে দেখছি, আচ্ছা শুনছি। আচ্ছা আচ্ছা, কমেন্টে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আচ্ছা, উনি এমনভাবে লিখেছেন মনে হয় যে ঘটনা পাঠিয়েছে, যে সমস্যা নেই, আপনারা আপনাদের মতামত যা ইচ্ছে জানাতে পারেন। ঘটনা ভালো হলে ভালো জানাবেন, যদি ভালো না লাগে সেক্ষেত্রে বলবেন যে একটু কম ভয়ানক মনে হয়েছে। আমাদের সাথে ছিলেন, আচ্ছা কুমেদপুর থেকে এক ভাই ছিলেন, লিখেছিলেন আমাদেরকে লোকমান, উনি লিখেছেন যে অনেক ভয় লাগছে। নাহিদ ইসলাম আরিফ লিখেছিলেন আমাদেরকে। লিখেছেন শরীফুল ইসলাম সজীব, উনি লিখেছেন ভূতবেলা ভালো লাগে, তাই আজকের দিনটার অপেক্ষায় থাকি কালীবাজার থেকে। আহসান হাবিব ছিলেন আমাদের সাথে। স্বর্ণা জাহান লিখেছেন মেইলটা ভয়ানক ছিল। এস এম মশিউর লিখেছেন, রাতুল ভাইয়া গল্প বলার মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজারে আরও বেশি জমতো। যে আপনাদের প্রত্যেকের মতামত আমরা খুব সুন্দরভাবে গ্রহণ করি। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে যে মানুষটি আছেন, তিনি আমাদের রেডিও সারাবেলার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম প্রডিউসার এবং আমার অনেক পছন্দের একজন মানুষ, রেজওয়ান সাগর ভাই। ওনাকে আজকে প্রথম পেলাম ভূতবেলায়, আমার অনেক ভালো লাগছে। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। রাতুল কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আমি আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আচ্ছা, ভূতবেলায় কেমন লাগছে আপনার? প্রথমবার আপনি ভূতবেলায় যুক্ত হলেন। ভূতবেলা বরাবরের মতো আমার খুবই একটা পছন্দের অনুষ্ঠান। আমি যদিও স্টেশনে থাকি না এই সময়, কিন্তু আমি রাতে কিন্তু প্রতি বৃহস্পতিবার আমি কিন্তু এই শোটা মিস করি না। জি, বিশেষ করে আপনার উপস্থাপনা এবং সব কিছু মিলে পরিবেশটা আমাকে খুবই একটা ভালো অনুভূতি দেয়। আমি মনে হয় যে ছোট্টবেলায় হারিয়ে যাই যখন FM কানে দিয়ে ভূতবেলা ভূতের ইয়েগুলো শুনতাম আর কি, ভূত FM শুনতাম। তো খুবই ভালো লাগছে আজকে। জি, আপনাকে স্টুডিওতে পেয়ে অনেক ভালো লাগছে ভাইয়া।
আমরা আজকে আপনার থেকে কোন ঘটনা শুনবো? আজকে আমার কাছে কয়েকটি ঘটনা আছে, 2টি ঘটনা তার মধ্যে বেশ উল্লেখযোগ্য। তো আজকে আমি যেই ঘটনাগুলো বলবো সেই ঘটনার প্রথমটি যেটা বলবো সেটা সত্য ঘটনা অবলম্বনে। আচ্ছা, জি, অবশ্যই। তো মিউজিক। তো এই ঘটনাটা ঘটে মূলত আমার মানে বাসার এলাকাতেই, আমার ছোট মামার ঘটনা এটা একটা। তো আমাদের সময়, ওই সময় আমাদের বাড়ি, গ্রামের বাড়ি ছিল কুড়িগ্রাম জেলায়। তো সেখানে আমার বাড়ি যেখানে ছিল সেখানে আসতে হলে একটা পুকুর, একটা মানে পুরনো একটা পুকুরকে পেরিয়ে আসতে হয়। কিন্তু সেই পুকুর শুধু যদি থাকতো তারপর একটা কথা ছিল, কিন্তু সেই পুকুরের ওপরেই রয়েছে একটা খেজুর গাছ, যে খেজুর গাছটি বেশ পুরনো খেজুর গাছ। আর খেজুর গাছের সাথে ছিল একটা পুরনো একটা বাড়ি, যে পুরনো বাড়িটা মানে সেই বাড়ির মানুষগুলো খুব একটা বাইরে আসতো না, আমরা খুব দেখতাম না। আমরা মাঠে খেলতাম যখন, তখন দেখতাম যে তারা মাঝে মাঝে গেটটা খুলে বেরিয়ে যাচ্ছে, আচ্ছা, আবার চলে আসছে, কারোর সাথে খুব একটা মিশতো না। তো সেই সময় আমার ছোট্ট মামা মিরান, আচ্ছা, তো আমার বলে রাখি যে আমাদের বাড়ি থেকে আমার নানার বাড়ি কিন্তু খুব কাছাকাছি একটা এলাকায়। জি। তো যেহেতু কাছাকাছি আমার মা বড় মেয়ে, তো সেক্ষেত্রে নানি যে কোনো কিছু রান্না করলে বা পিঠা পায়েস কোনো কিছু করলে জি আমাদের বাড়িতে পাঠিয়ে দিত। তো আমার ছোট মামা আমার চেয়ে 1 বছরের ছোট আর কি, আমরা বন্ধুর মতোই। তো আমাদের বাসায় আছি, তো নানি সেদিন কিছু পিঠা রান্না করেছে, মানে তেল পিঠা, আচ্ছা, করে পাঠিয়ে দিয়েছে আমার ছোট মামার মাধ্যমে, যে আমার মেয়ের বাসায় গিয়ে দিয়ে আয়, তোর বোনের বাসায় দিয়ে আয়। জি। তো সে সময় আমার মামা সবসময় একটা প্রচলিত ছিল যে আমাদের বাড়ির পাশে মানে আসার রাস্তায় যেই পুকুরটা এবং ওই পুকুরের পাশে যে খেজুর গাছ, এই খেজুর গাছকে এবং পুকুরকে নিয়ে একটা বেশ একটা ভৌতিক কিছু একটা ছিল, মানে গ্রামে প্রচলিত ছিল যে ভৌতিক ঘটনা, অনেকেই নাকি সেখানে ভয় পেত। আচ্ছা। তো আমার ছোট মামা তখন হাফ প্যান্ট পরে, আমি তখন বাসায়, হুট করে সন্ধ্যার সময় বাসায় আছি, হুট করে শুনতে পেলাম বিকট একটা শব্দ। আচ্ছা। বিকট একটা শব্দ শোনার পর শুনলাম যে একটা চিৎকার, বাঁচাও বাঁচাও বলে একটা চিৎকার করে একটা দৌড় দিচ্ছে কোথাও। তো আমরা ভাবলাম যে প্রায় তো ওই খেজুর গাছের নিচে, ওই পুরনো বাড়ির পাশে পুকুরের উপরে খেজুর গাছের নিচে ওই রাস্তাটায় প্রায় মানুষ ভয় পায়। আচ্ছা। আজকে হয়তো কোনো কুকুর টুকুর আক্রমণ করেছে কাউকে, স্বাভাবিকভাবে নিচ্ছিলাম যে কোনো সব ভয়, মানে আমরা কোনো ভাবিনি কিছু। আচ্ছা। একটু পর দেখি আমার ছোট্ট মামা মিরান, সে জীবন প্রাণ মানে নিয়ে দৌড় দিয়ে সে চলে এসেছে আমাদের বাড়ির উঠোনে। উঠে আসার পর সে হাঁপাচ্ছে। পরে আমরা বললাম কি হয়েছে মামা, কি হয়েছে? আমার মা সবাই বাসার সবাই সেদিন ছিল উপস্থিত, কি একটা উপলক্ষে আমরা ছিলাম, এবং নানি সেদিন পিঠা করছিল। তো ওই পিঠা নিয়ে আসার সময় মামা এই ভয়টা পায় ওই খেজুর গাছের নিচে। তো মামা যখন এসে আমাদের বাড়িতেই হাঁপাচ্ছিল খুব এবং চিৎকার করতেছিল, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আচ্ছা। তখন আমরা মামাকে জিজ্ঞেস, মামা কি হয়েছে বলো তুমি, কি হয়েছে? তখন মামা বলে যে আমি ওই খেজুর গাছের নিচ দিয়ে পুকুর পাড় দিয়ে আসতেছিলাম, আসার সময় দেখতেছি, আমি তো এইভাবে নিয়ে আসতেছিলাম ওই পিঠাগুলো, ছোট মানুষ মামা, তো এইভাবে নিয়ে আসতেছিলাম, দেখি পিঠাগুলো যেই গাছটা পুরনো বাড়িটা পেরিয়ে গাছটার ওখানে আসছে, সেই যে স্টিলের একটা গামলার মধ্যে পিঠাগুলো দিয়েছিল। আচ্ছা। তো মনে হচ্ছিল স্টিলের গামলাকে চুম্বক আকর্ষণ করে তার হাত থেকে এইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, পিঠা মনে হচ্ছে যে কেউ একজন টানতেছে। আচ্ছা। তো মামা ভাবছে যে এটা মনে হয় খুব এই সময় এখানে ওজন লাগতেছে, হয়তো অনেক দূর হেঁটে এসেছে, তাই মনে হয় ওজন লাগতেছে। জি। তো মামা তখন
স্বাভাবিকভাবে যাচ্ছিল, যেই গাছটা পেরোবে হুম হুম। সেই দেখে হুট করে গাছ থেকে আচ্ছা একটা হাফ প্যান্ট পরা একটা ছেলে, একদম যুবক মানে ছোট ছেলে, সরসর সরসর করে নেমে আসতেছে। আচ্ছা। এটা বাস্তব ঘটনা আর কি। হুম হুম হুম। যুবক ছেলে নেমে আসতেছে। তো সেই যুবকটা যদিও মানে হাফ প্যান্ট পরা যুবক, অল্প বয়সী, ছোট, হুম হুম হুম। কিন্তু তার মাথায় চুল ছিল না, সে ন্যাড়া মাথা ছিল, এবং তার বয়স অনেক মনে হচ্ছিল যে অনেক পুরনো একজন একজন ছোট। আচ্ছা আচ্ছা। এসে মামাকে বলতেছিল, চল গাছে চল, গাছে চল। হুম হুম হুম। মানে এই সময় মামা যখন আর মানে দেখলো যে তাকে বলতেছে গাছে চল, গাছে চল, টেনে নিয়ে যাচ্ছে গাছের উপর, খেজুর গাছের উপর। আর খেজুর গাছটা এমন একটা গাছ, মনে হয় সারা বছর খেজুর গাছটা মরে আছে, অন্ধকার থাকে এই জায়গাটা। জি। মামা তো এই তাড়াহুড়ো করে, মামার ভাষ্য মতে যে আমাকে টানতেছে গাছে চল, আমি যাব না। তো তারপর এই মামা প্লেটটা টানাটানির এক পর্যায়ে গামলাটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে জীবন বাঁচাতে বাঁচাও বাঁচাও বলে জোর দিয়ে আমাদের কাছে চলে আসে। আচ্ছা। তো এই সময় তারপর আমরা তো বুঝলাম, কারণ আমরা রিলেট করতে পারলাম এভাবে যে এই এই হাফ প্যান্ট পরা একজন ন্যাড়া মাথার মানুষকে, ছোট বাচ্চাকে, ওই আমাদের গ্রামের প্রায় মানুষ রাতের বেলা দেখতো ওই ওই গাছ থেকে নেমে আসতে। আচ্ছা। তার কিছুদিন পরের ঘটনা, হুম। এক সন্ধ্যাবেলা, মানে এই ঘটনাটা যদি না ঘটতো তাহলে আমি বিশ্বাস করতাম না আসলে ভৌতিক কিছু আছে, অথবা মানে ওই গাছের মধ্যে কোনো একটা ঘটনা আছে, কিছু একটা আছে। জি। তো আমার আপন বড় ভাই শাওন, সে রাত মাগরিব ইশার আজানের পরে সে ওই রাস্তা দিয়ে আসার সময় আমরা কি করতাম, যেহেতু ভয় লাগতো সবাইকে, আমরা কি করতাম যে গান গাইতে গেতে আসতাম, অথবা কোনোভাবে কোনোভাবে একটা অ্যাক্টিভিটিস করতে করতে আসতাম। তো একদিন আমরা বাড়িতে নেই কেউ, জি। তো হুট করে ঈশান নামাজের পর আমি বাড়িতে এলাম, এসে দেখি যে আমার বড় ভাইকে ঘিরে ধরে চারদিকে গ্রামের লোকজন, কয়েকজন লোক এইবার ঘিরে ধরে আছে। তো যখন এই ঘিরে ধরে আছে তখন আমরা এসে জিজ্ঞেস করলাম, ভাইয়া কী হয়েছে? তখন শুনলাম যে ওই ভাইয়া আসার সময় প্রতিদিন আসতো, সে এত বড় হয়েছে কোনোদিন ভয় পায়নি, কিন্তু সেদিন তিনি সে দেখতে পেয়েছে যে একটা ওই হাফ প্যান্ট পরা একটা ছেলে, যেই ছেলেটা নেমে এসে ভাইয়ার পিঠের মধ্যে হাত দিয়ে বলতেছে, চল গাছে চল, গাছে চল। আচ্ছা, মানে গাছে ওঠা নিয়ে একটা ওই সময়। তারপর ভাইয়া তো মানে কখনো ভয় পায় না, কিন্তু সেদিন ভয় ওমা ওমা বলে চিৎকার করতে করতে, এত বড় একটা ছেলে ওমা ওমা বলে মানে চিৎকার করতে করতে বাড়িতে এসে পৌঁছেছে। আসলে এই জায়গাটা আমাদের গ্রামের সত্য ঘটনা, এবং আমি এটাই ছিল আজকের ঘটনা। কিন্তু আরও একটা ঘটনা বলবো একটু পরে। আচ্ছা, কিন্তু এই ঘটনাটা সত্য ঘটনা। জি, আসলে অনেক অনেক ধন্যবাদ রেজন ভাই। আপনার প্রথম ঘটনাটি বেশ চমৎকার ছিল, এবং সেই সাথে একজন ব্যক্তির কথা আপনি বললেন, যে ব্যক্তি বলবো নাকি কোনো মানুষ বলবো, আসলে এই ধরনের যে বিষয়গুলো, এগুলোর কিন্তু আসলে কোনো নাম দেয়া যায় না। আপনি কী নামে তাদেরকে ডাকবেন বলেন? যে অবয়বটার আপনি কথা বললেন, সেটা আসলে কি ছিল আমাদের মনের মধ্যে সংশয় থাকতেই পারে। কেউ যদি জেনে থাকেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে এরকম একটা মাথায় চুল ছিল না, এবং দেখতে একেবারে মানুষের মতোই, যে প্রতিদিন রাত্রেবেলা গাছ থেকে নেমে আসতো। কেউ যদি একা পথে মানে সেই রাস্তা দিয়ে হেঁটে যেত, সেই গাছ থেকে নেমে তাকে বলতো যে গাছে চল, গাছে চল। এবং প্রথম যে ঘটনাটির সূত্রপাত, যেমন তার রেজন ভাইয়ের যে মামা ছিলেন, ছোটোবেলায় পিঠা নিয়ে যাচ্ছিলেন, এবং তার কাছে মনে হচ্ছিল কে যেন সেই পিঠার বাটিটা বারবার হাত থেকে টেনে নিচ্ছেন। তো এরকম একটা দৃশ্য যদি আপনার সাথে ঘটতো, আপনার কাছে কেমন লাগতো? আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমরা যাই হোক এই পর্যায়ে আপনাদের কথাবার্তাগুলোতে চলে যাব, এবং তারপরে আমরা ইমতিয়াজ ভাইয়ের কাছে চলে আসবো, তার কাছে ঘটনা শুনবো। সাদিয়া লিখেছিলেন আমাদেরকে, ত্রিমোহিনী সোনার ভিটা থেকে শুনছেন। আতিক মিয়া লিখছেন, ভাইয়া ভয় লাগছে। লিখেছেন আমাদেরকে সাইফুল ইসলাম, অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা। লিখেছিলেন আমাদেরকে, মেইলটা অনেক ভয়ানক। এস এম মশিউর লিখেছেন, রাতুল ভাইয়া আচ্ছা, গল্প বলার মাঝে মাঝে ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজালে অনেক ভয়ানক লাগতো। সিয়াম হোসেন লিখেছিলেন আমাদেরকে, আসসালামু আলাইকুম রাতুল মামা, বরাবরের মতো যুক্ত হলাম মিয়ার বাজার থেকে। আমাদেরকে শরীফুল ইসলাম সজীব লিখেছেন, ভূতবেলা অনেক ভালো লাগে, তাই
আজকের দিনটার অপেক্ষায় থাকি, কালীবাজার থেকে শুনছি। লিখেছিলেন আমাদেরকে আহসান হাবিব, হোসেনপুর থেকে সাথে আছে। সাদিয়া ইসলাম লিখেছেন ভালো লাগছে অনেক। আমাদের সাথে ছিলেন তাফহিমুল ইসলাম সিয়াম, লিখেছিলেন আমাদেরকে শামীম শেখ, আসসালামু আলাইকুম রাতুল ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। আমাদেরকে দেখতে পাচ্ছেন লাইভে, আমাদেরকে দেখছেন শামীম শেখ ভাই, উনি এমনটি লিখেছেন। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে নবাব মৃদু ছিলেন আমাদের সাথে, বাদিয়াখালী থেকে দেখছেন। আমাদের সাথে ছিলেন এমডি আলামিন মিয়া। শুভ সাহা লিখেছেন আমি মতিঝিল থেকে যুক্ত হয়েছি, গাইবান্ধার ছেলে। হাবিব আহমেদ শাবাব ছিলেন আমাদের সাথে, খুব ভালো লাগছে। আশরাফুল আলম ছিলেন, রাতুল ভাইয়া তার সাথে। আচ্ছা, আবার রিজওয়ান ভাইয়া, তাহলে আজ তো জমে যাবে। জি, অনেক ভালো লাগছিল আজকে ঘটনাটি, রিজওয়ান ভাইয়ের ঘটনাটি বেশ চমৎকার ছিল। সেই সাথে ইমতিয়াজ ভাইয়ের থেকেও আমরা চমৎকার কিছু ঘটনা শুনবো। সোহানু লিখেছেন যে ভাইয়া গল্প বলার, আচ্ছা আচ্ছা, উনি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলেছেন। অনেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করতে বলেছেন, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরেকটু ভয়ানক হলে ভালো লাগতো। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন সাইদ ভাই, উনি লিখেছেন যে অনেক ভালো হচ্ছে। শ্রী নীরব কুমার লিখেছিলেন আমাদেরকে বাদিয়াখালী থেকে শুনছেন। মেহেদি হাসান আকাশ, মাহিন ছিলেন আমাদের সাথে। মাহিন লিখেছেন যে আজকে তো তেল পিঠা খেলাম, আমাকে আবার ভূত ধরবে কিনা এমনটি জানতে চেয়েছেন। খুব সাবধানে থাকবেন, একা রাস্তায় যাবেন না, তাহলে আপনার সাথে হয়তো বা এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে। নাইম ইসলাম লিখেছিলেন আমাদেরকে লিখেছিলেন মোহাম্মদ সোয়াইব ইসলাম, আমাদেরকে লিখেছিলেন যে রাতুল ভাই কেমন আছেন। এনএক্স জিহা ছিলেন অনেক ভালো হচ্ছে। আমাদের সাথে মোসাদ্দিকা রিমা ছিলেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন। গোবিন্দগঞ্জ উপজেলার দিঘির হাট থেকে শুনছি। দিঘির হাট জায়গাটার নামটা অনেক সুন্দর। সেখানে কি অনেক বেশি দিঘি আছে কিনা আমাদেরকে পরবর্তী কমেন্টে জানাবেন। আতিক মিয়া লিখেছেন যে ভাই 1 বছর আগে ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজালে এই গল্পটা আরও জমতো। আতিক মিয়া লিখেছিলেন জি ভাই, আমরা আসলে সব মিউজিকই প্লে করছি, ট্রাই করে দেখছি। আসলে ফেসবুক কপিরাইট ক্লেম করে, তো সেক্ষেত্রে আমাদের পেজের জন্য সমস্যা, যে কারণে আমরা প্লে করতে পারি না। লিখেছিলেন আমাদেরকে জাহিদ হাসান, তবে আমরা চেষ্টা করছি ভয়ঙ্কর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটি শুধুমাত্র ভূতবেলার হবে, এমন একটা মিউজিক তৈরি করার চেষ্টা করছি আমরা। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা আচ্ছা, ওকে, কমেন্টটি হারিয়ে গেল এই মুহূর্তে। আমি আসলে, আচ্ছা, সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা আমার ঘটনাটি পছন্দ করার জন্য। বরকত ভাই, সত্যি আপনার ঘটনাটি সবার কাছে ভালো লেগেছে। মাশরাফি হাসান মিরাজ লিখেছেন যে দুটো ঘটনা শুনতে পাইনি রাতুল ভাই। আরাফাত শেখ লিখেছেন যে গল্পটা শুনছি আর চারপাশে দেখতে ভয় পাচ্ছি। আমাদেরকে মোহসেনা খন্দকার লিখেছিলেন যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ভালো আছি। মোসাদ্দিকা রিমা ছিলেন ভালো হচ্ছে চালিয়ে যান, উনি আমাদের সাথে ছিলেন গোবিন্দগঞ্জ থেকে। সিয়াম হোসাইন লিখেছেন যে মামা কেমন আছেন, অনেক ভালো আছি। সাজ্জাদ লিখেছিলেন আমাদেরকে ঢাকা থেকে দেখছে, আমাদেরকে জানিয়েছে। রাতুল ভাই বরাবরের মতোই যুক্ত হয়েছি, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে গেলাম, শেষ পর্যন্ত সাথে আছি এমনটি জানিয়েছেন। আমাদেরকে লিখেছেন যে স্পর্শ ভাই, আমি পুলবন্ধি থেকে। আচ্ছা আচ্ছা, একসাথে উনি শুনছেন। ফারুক আহমেদ লিখেছেন ফারুক ভাই, আচ্ছা, শিল্পকলা থেকে আমাদেরকে দেখছেন। ফারুক ভাই, ভাই কেমন আছেন? বহুদিন দেখা নেই, তবে আপনাকে ভূতবেলায় পেয়ে অনেক ভালো লাগছে, আপনি যুক্ত হয়েছেন, অনেক ভালো লাগছে। খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকবেন। লিখেছিলেন আমাদেরকে আলামিন শেখ, ভাইয়া ভয় লাগছে। তামিম লিখেছিলেন ভাই কেমন আছেন, কালীর বাজার থেকে যুক্ত আছেন। লিখেছিলেন আমাদেরকে সিয়াম, আমাদের সাথে কিয়াস ছিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে সিয়াম এসডিজি ছিলেন, ভালো লাগছে। ফারুক আহমেদ, ফারুক ভাই লিখেছেন হিরো। আচ্ছা আচ্ছা, বড় ভাইরা যদি হিরো হয়, ছোট ভাইরা তো হিরো হবেই। লিখেছিলেন আমাদেরকে মোহসেনা খন্দকার, আজকে শুনছি মাঠের হাট থেকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আপন ছিলেন, লিখেছেন যে ভাই আপনার অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছি না কেন। আচ্ছা, ওকে, কোনো একটা কারণ আছে অবশ্যই, দেখা হলে বলবো ইনশাল্লাহ। তো যাই হোক, যারা যারা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূতবেলায়। আমি রাতুল আছি আপনাদের সাথে ভূতবেলা নিয়ে। আমার সাথে রয়েছে আজকের অতিথি এবং সেই সাথে রয়েছেন রেজন ভাই এবং রাহিম আদনান আছেন আমাদের সাথে। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না, এবারে চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি ইমতিয়াজ ভাই। ইমতিয়াজ ভাইয়ের প্রথম ঘটনাটি আমরা শুনেছি, আশা করছি তার দ্বিতীয় ঘটনাটি আমাদের মনে দাগ কেটে থাকবে এবং অনেক ভয়ের অনুভূতি জাগাবে আমাদের মনে। ইমতিয়াজ ভাই। জি ভাইয়া, এই ঘটনাটি মূলত আমার একটা বন্ধুর কাছ থেকে শোনা, তো আমি নিজের করে আর কি বলছি।
আচ্ছা, মানে নিজের সাথে ঘুরে যাওয়ার মতো করে আর কি বলার চেষ্টা করব। হ্যাঁ, খয়রাতনগর স্টেশন আচ্ছা, নীলফামারী জেলার হুম হুম, মফস্বলের একটি স্টেশন। জি জি, জীর্ণ প্ল্যাটফর্ম, হুম হুম, নেই স্টেশন মাস্টার, আচ্ছা, ইলেকট্রিসিটির সাপ্লাই পর্যন্ত নেই। স্টেশনের পশ্চিমে রয়েছে একটি ছোট বাজার। আচ্ছা, বাজারে রয়েছে হাতে গোনা কয়েকটি চা আনাজের দোকান। হুম হুম, তো সেখানে দুর্বল কিছু সোলার প্যানেল দ্বারা বাজারটা লাইটগুলো জ্বালানো থাকে। তো সেখানে আমরা 5 জন বন্ধু ঘুরতে গিয়েছিলাম। সন্ধ্যা নামার পরেই সেই বাজারটি প্রাণহীন হয়ে ওঠে। শীতের সময় চারদিকে কুয়াশায় ঢেকে পড়েছে। তার মধ্যে আমরা 5 জন বন্ধু বসে রয়েছি। আচ্ছা, সন্ধ্যা থেকে বাস স্ট্রাইক, তাই আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, গোয়ালন্দঘাট নামে রাত 10টায় একটি ট্রেন আসার কথা। আচ্ছা, আচ্ছা, তো আমরা সেই অপেক্ষায় এই মধ্যরাতে বসে আছি 5 জন বন্ধু। আমাদের মধ্যে সব থেকে বেশি কথা বলে শাহেদ। আচ্ছা, সেও আজ 1000বার ট্রেনের কথা বলার পরে এখন চুপ হয়ে আছে। মানে যে সবচেয়ে বেশি বেশি কথা বলে সেও ট্রেনের কথা জিজ্ঞেস করতে করতে এখন চুপ। আচ্ছা, আচ্ছা, এখনো ট্রেনের কোনো হদিশ নেই, মানে ট্রেনের কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সন্ধ্যা থেকে অপেক্ষায় আছি। হ্যাঁ হ্যাঁ, তো তখন রাত 1:30 বাজে। হুম, চারদিকে ঝিঝি পোকার ডাক। এর মধ্যে শীতের রাতে আমরা 5 জন বন্ধু বসে আছি সেই ট্রেনের অপেক্ষায়। হুম, আচ্ছা, তারপর তার মধ্যে হচ্ছে হুম হুম, কি বলি ভাইয়া? ওকে, অপেক্ষা করতে করতে সবার পেটে ক্ষুধার আর কি জানান দিচ্ছে আর কি। হুম হুম, তার মধ্যে হঠাৎ সোহেলের মুখে হুম হুম, একটি গল্প শুনে সবাই ভয় পেয়ে গেছে, ভয়ে চুপসে গেছে। আচ্ছা, আর ভয় পাবেই বা না কেন, হুম, এমন একটি গল্প শুনে গা শিউরে ওঠে। তো এই ঘটনাটি হচ্ছে এই স্টেশনে নাকি একটি অভিশপ্ত ট্রেন চলাচল করে মাঝে মাঝে। আচ্ছা, তো অভিশপ্ত বলার কারণ হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের সময় হুম হুম, কিছু হিন্দু মারোয়াড়িদের সাবধানে ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে একটি ট্রেন ব্যবস্থা চালু হয়। এটি চালু করেছিল পাক মিলিটারিরা। তো আচ্ছা, এই ট্রেনটি চালু হওয়ার পরে এই বিশ্বাস নিয়ে অনেক পরিবার সেই ট্রেনে আরোহণ করে। ট্রেনটি জি, সৈয়দপুর এবং হুম হুম, এবং এর মাঝখানে আচ্ছা, কিয়ের ট্রেনটি আকস্মিকভাবে থেমে দেওয়া হয় এবং ট্রেনের সবাইকে হত্যা করা হয়। হুম হুম, তাদের হত্যা করে মিলিটারিরা, পাকিস্তানিরা। হুম, তো ব্রাশ ফায়ার করে গ্রেনেড দিয়ে তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। জি, এবং তাদের কাছ থেকে সমস্ত কিছু গয়না অলংকার যা ছিল সব লুট করা হয়েছে। হুম হুম, তারপর থেকেই মাঝে মাঝে এই ট্রেনটি যাতায়াত করে স্টেশনে। হুম হুম, তো সোহেল এই ঘটনাটি তার দাদুর মুখ থেকে শুনেছিল ঢাকাতে। আচ্ছা, তো তার দাদুর এক বন্ধু তখন এই স্টেশনে স্টেশন মাস্টার ছিলেন। আচ্ছা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, না ট্রেনের কোনো খবর নেই। হুম হুম, জুয়েলের কথা শুনে এতক্ষণ যদি আমরা সবাই হেঁটে সৈয়দপুরের কাছে যেতে পারতাম তাহলেই হয়তো বা ভালো হতো।
এই দুর্যোগ পোহাতে হতো না শীতের রাতে। হুম হুম, কেন যে রিফাদের কথা শুনে থাকতে গেলাম, নিজের উপরেই রাগ হচ্ছিল যে এতক্ষণ আমরা বাসায় পৌঁছে যেতে পারতাম, অযথা এই শীতের রাতে আমরা 5 জন বসে আছি হুম হুম, এই জনশীর্ণ স্টেশনে। আচ্ছা তারপর হঠাৎ শায়েদ আর সোহেল চিৎকার দিয়ে উঠলো। আমি বললাম কি হয়েছে? তারা বলল যে দূর থেকে একটি ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। হুম হুম, তো ট্রেনটা ঝিকঝিক ঝিকঝিক করতে করতে আসছে, ট্রেনের হেডলাইটের আলোটা ধীরে ধীরে আমাদের কাছে আসছে। হুম হুম, আমরা ধরে নিলাম এটি সেই ট্রেনটি। সকলে অপেক্ষার অবসান হলো। ট্রেনটি স্টেশনে থামা মাত্রই আমরা হুড়মুড়ি দিয়ে ট্রেনে উঠে পড়লাম। আচ্ছা এটি ছিল লোকাল ট্রেন। হুম হুম, তো ট্রেনে ওঠার পর ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করলো হুইসেল না দিয়েই। আমরা বেশ Okay. অবাক হলাম, হুম হুম, কারণ সাধারণত ট্রেন স্টেশনে থামা বা যাওয়ার আগে হুইসেল দেয়, কিন্তু এই ট্রেনে কোনো হুইসেল দেওয়া হয়নি। ট্রেনটি চলতে শুরু করলো। সাধারণত আমরা যেটা ভাবি যে লোকাল ট্রেনের সিটগুলো একটু অন্যরকম থাকে, জি। মানে আর কি স্বাভাবিক, ট্রেনের কামরায় কোনো লাইট থাকে না। আচ্ছা তো এই ট্রেনেও ঠিক তেমনটাই, কোনো লাইট নেই, কিন্তু ট্রেনের সিটগুলো ছিল বেশ নরম। হুম হুম, অন্যান্য লোকাল ট্রেনের থেকে একটু নরম ছিল। তো আমরা 5 জন ট্রেনে উঠে বসে পড়লাম। জি বসে কিছুটা জিরিয়ে নিচ্ছি, জানলার পাশে সিট। আচ্ছা শীতের রাতে বেশ ঠান্ডা আবহাওয়া আসছে। হুম হুম, তো আমরা সবাই একসাথে বসে আসছি। তো হঠাৎ জুয়েল তার ব্যাগ থেকে একদিন আগে কেনা হুম হুম, পিৎজা বের করলো এবং পানির বোতল বের করলো। আচ্ছা তো হঠাৎ সে চিৎকার দিয়ে উঠলো এবং পানির বোতলটা ছিটকে নিচে পড়লো। তো আমরা নিচে তাকাতেই যেটা দেখলাম সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখতে পেলাম ট্রেনের নিচে, মানে আমরা ট্রেনের নিচে অনেকগুলো কাটামুন্ডু পড়ে আছে, যেটা দেখে আমাদের সকলের হাড় হিম হয়ে গেল। আমরা সবাই ভীষণ ভয় পেলাম। এরপর কি করব বুঝতে পারছিলাম না। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছি, কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। জুয়েল এই পিৎজার খাবারের থালাটা হাতে নিয়েই কাঁপতেছিল। তখন আমি আর শাহেদ বাকি 3 জনকে নিয়ে হাত ধরে টান দিয়ে ট্রেন থেকে লাফ দিলাম। তারপর আমরা সামান্য আঘাত পাই। আমরা ট্রেন থেকে লাফ দেওয়ার পরে বেহুশ হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে কোনো ঘটনা মনে নেই। যখন আমাদের চোখ মিলল তখন আমি নিজেকে একটা হসপিটালের বেডে আবিষ্কার করলাম। তারপর দেখলাম আমার পাশে বাকি 4 বন্ধু, সবাই হালকা আহত, সবার তেমন বেশ ক্ষতি হয়নি, বেশি ক্ষতি হয়নি। তারপর আমরা গ্রামের লোকেদের কাছে শুনতে পারলাম যে এই ট্রেনটি সেই অভিশপ্ত ট্রেন, আর গোয়ালন্দ ঘাট নামে যে ট্রেনটি আসার কথা ছিল সেটি চিলাহাটিতে লাইনচ্যুত হয়েছে, যার কারণে ট্রেনটি আসেনি। আমরা ভুল ট্রেনে উঠে পড়েছিলাম। তো পরবর্তীতে ওই গ্রামের লোকেরা আমাদের কাছে থাকা আমাদের ডিটেলস থেকে আমাদের পরিবারের নাম্বার পাই, তারা ঢাকায় ফোন করে। আচ্ছা তারপরে আমরা প্রতিজ্ঞা নেই যে আর এরকম কোনো হুম হুম, বসতি বাড়িতে আমরা যাব না আর কি, আচ্ছা গ্রাম অঞ্চলে আর যাব না। তারপর থেকে আমরা 5 বন্ধু সুস্থ হই অনেকদিন পরে। হুম হুম, এটাই ছিল আমার একটি ঘটনা। অনেক অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাই। আপনার কাছে আর কোনো ঘটনা আছে কি? যে আমার কাছে এটি ছোট আর কি ঘটনা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখনই শুনবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি ওকে। এই ঘটনাটি হচ্ছে আমার হচ্ছে ঘুরতে যাওয়া নিয়ে। হুম হুম, তো একটা সময় আমার কিছু বন্ধু মিলে প্ল্যান করে যে ঘুরতে যাব। আচ্ছা তো আমরা ঘুরতে যাওয়া ঠিক করে হচ্ছে রংপুরে। হুম হুম, তো রংপুরে অনেক ঐতিহ্যবাহী জায়গা আছে। হ্যাঁ তো আমরা সবাই ভাবলাম যে আমাদের কিছুটা অভিজ্ঞতা নেওয়া দরকার এই ঐতিহ্য জায়গাগুলো থেকে। তো আমরা সবাই সেরকম বুদ্ধিমতো কাজ করতে থাকি, সবাই রেডি হই যাওয়ার জন্য। আচ্ছা
তো আমরা গিয়েছিলাম, তো ওখানে রংপুর থেকে সামনে মানে আর কি সেখানে ঘুরতে যাওয়ার পরে তার বাসা থেকে আমার একটা বন্ধুর বাসায় উঠি। ওখান থেকে আমরা ঠিক করি যে আমরা পাহাড়পুর ঘুরতে যাব। আচ্ছা। তো আমরা পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা হই সব বন্ধুরা মিলে। তো আমাদের ওখানে গিয়ে পৌঁছাই হচ্ছে বিকেল 5টা এরকম হবে। সময়টা ছিল গ্রীষ্মকাল। আচ্ছা। তো আমরা সবাই ওখানে ঘুরতে গেলাম। তো ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি পরে সন্ধ্যা হয়ে এসেছিল। তখন আমরা সবাই ভাবলাম যে আমাদের এখন বাসায় যাওয়া দরকার। তো ঐতিহ্যবাহী জায়গা দেখে সবারই মনে একটা আনন্দ, এটা আপনিও জানেন ভাইয়া। তো সবাই ভাবছিল যে আর কিছুক্ষণ থাকবো, মানে ঐতিহ্যবাহী জায়গায় তো সবসময় আসা হবে না, একটু ভালো করে ঘুরে দেখি কোথায় কি হয়েছিল, কারণ এটা হচ্ছে অনেক আগেকার রাজাদের আমলের। তো কোথায় কি আছে, তারা কিভাবে চলতো, এই জায়গাগুলো কিভাবে তৈরি হয়, সেভাবে আমরা দল আলাদা হয়ে আমরা নিজেরা একা একা হয়ে গেলাম, মানে সবাই ঘুরতে শুরু করলো। তো হঠাৎ একজন বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যখন বেশ অনেকটা সময় হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা তাকে ফোন করি কিন্তু তার ফোনে ফোন ঢুকছিল না। ফোনটা হয়তো বা বন্ধ হয়ে গিয়েছিল কোনো কারণে। তারপর আমরা বাকিরা মিলে তাকে খুঁজতে শুরু করি। তো খুঁজতে খুঁজতে পাহাড়পুরে একটা উঁচু ঢিবি আছে, তার ভিতরে একটা গুহার মতো আছে ভাইয়া, যেটা অনেক অন্ধকার আর কি, কিছু দেখা যায় না। তো আমরা সবাই মিলে ওখানে ঢোকার পরে কিছু বাদুড়া আর কি মাথার উপর দিয়ে উড়ে যায়। তো আমার যে বন্ধুটা একা ছিল ও মোটামুটি সাহসী ছিল। তো আমরা গুহার ভিতর দিয়ে কিছুটা এগিয়ে গিয়েছে, তারপরে দেখতে পেলাম সে অচেতন অবস্থায় পড়ে আছে নিচে। তারপর আমরা সবাই তাকে ধরে বাইরে নিয়ে আসলাম। পানি ছিটানোর পরে তার জ্ঞান ফিরল। তাকে আমরা জিজ্ঞেস করলাম তুমি এর ভিতরে কেমনে পৌঁছালে? তখন সে বলতে শুরু করলো যে আমি হচ্ছে এখানে একটা গুহার মতো দেখতে পাই এবং ভাবি এটা হচ্ছে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করব ভিউজ পাওয়ার জন্য। তো ও সাহস করে গুহার ভিতরে ঢোকে। তো ঢোকার পরে ও অনেকটা ভিতরে যাওয়ার পরে ও অনুভব করলো যে পিছনে হয়তো বা কেউ ওকে ফলো করছে, মানে সেটাই অবয়ব একটি দেখা যাচ্ছে না। তো সে একটা খুশি মনে মানে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। তখনও তার আনন্দময় ভাবটা ছিল, তখনও সে ভীত হয়নি। তারপর হঠাৎ ভিতরে যাওয়ার পরে আরো অন্ধকার হয়ে যায়, অনেক বাদুড় আর কি ডাকাডাকি করে, যেটা আর কি অনেক ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করে। তো আমার ওই সাহসী বন্ধুটার মনেও ভয় লাগলো যে এবার তাকে বের হতে হবে। সে যখনই বের হতে যাবে তখন সে বুঝতে পারলো কোন একটা হাত তার পাটা টেনে ধরেছে। এবং সামনে একটি ছায়া দাঁড়িয়ে আছে। তো সে ওটা দেখে ভীষণ ভয় পায় এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তো তারপর তার মুখ থেকে এসব ঘটনা শোনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম না এখানে আর থাকবো না, আমাদের বাসায় সবাই হয়তো চিন্তা করছে আমাদের বাবা মা, আমাদের এখন বাসায় ফেরা দরকার। তো তারপর আমরা বাসায় ফিরি। বাসায় ফেরার পরে আমার ওই বন্ধুটার অনেক জ্বর ছিল, সে বিছানা থেকে উঠতে পারছিল না। তো যেহেতু সেখানে তার বাসা, তার আত্মীয় বাসা, তাই আমরা ওকে ওখানে রেখে আমরা বাকি বন্ধুরা মিলে আমাদের বাসায় রওনা দিই। তো ভাই এটি ছিল আমার একটি ভৌতিক অভিজ্ঞতা। তো যাই হোক ইমতিয়াজ ভাই, আপনার প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনা এবং তৃতীয় ঘটনা, এই সর্বশেষ ঘটনাটিও আপনার মোটামুটি ঘুরতে যাওয়া রিলেটেড। তো এই ঘটনাটিও বেশ চমৎকার ছিল, আমার কাছে অনেক দারুণ লেগেছে। আমরা যদি সুযোগ হয় আবারও আপনার কাছে ফিরবো এবং আপনার কাছে শুনবো ভয়ঙ্কর ঘটনা। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আছেন রেজওয়ান ভাই, আমরা তার কাছে চলে যাব, ঘটনা শুনবো। বাট তার আগে আমি এবারে কি করতে চাই সেটা হচ্ছে আপনাদের কথাবার্তাগুলো, আপনাদের মতামতগুলো আমি পড়ে শোনাতে চাই, যে কে কী লিখছেন, কার কাছে কেমন লাগছে। যেমন আমি দেখতে পাচ্ছি একজন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন যে
ভাই কিভাবে মেল পাঠাবো? আপনি যদি মেল পাঠাতে চান, আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। আপনার সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার জানা সবচেয়ে সেরা ভয়ঙ্কর ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেল অ্যাড্রেসে। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। ফেসবুক লাইভের স্ক্রিনে আপনারা ডান পাশে একেবারে নিচে দেখতে পাচ্ছেন আমাদের মেল অ্যাড্রেসটি দেওয়া আছে। তো ঘটনা লেখার শুরুতে আপনি আপনার নাম লিখবেন, ঠিকানা লিখবেন এবং আপনার ফোন নম্বরটি অবশ্যই উল্লেখ করবেন। আপনাদের ফোন নম্বর কখনোই প্রচার করা হয় না, এটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। বাট আপনাদের নাম, ঠিকানা এটা লিখতে হবে এবং ফোন নম্বরটা মাস্ট দিতে হবে কিন্তু। তো এরপরে আপনি আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদেরকে বিস্তারিত লিখে পাঠিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে মশিউর ভাই লিখেছেন যে রুমের লাইট অফ করে শুনছি, তারপরও নাকি ওনার ভয় লাগছে না। আমাদেরকে লিখেছিলেন খন্দকার মেহেদী হাসান মানু, অনেক দেরিতে যুক্ত হয়েছি, ভয় লাগছে। নাসিম নাহিদ ছিলেন আমাদের সাথে, যে ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। মাশরাফি হাসান মিরাজ লিখেছেন যে ভাই আপনার বাসা কোথায়, একটু আচ্ছা কাহিনী আমাকে জানাবেন। আচ্ছা ওকে। লিখেছেন আমাদেরকে রিয়ন, ঢাকা থেকে যুক্ত হয়েছেন। রুহুল আমিন আকন্দ লিখেছেন যে উড়িয়া থেকে যুক্ত আছি। মোল্লা আনিসুর রহমান লিখেছেন যে অনেকদিন পর যুক্ত হলাম। সাজ্জাদ লিখেছেন যে ভূতবেলা দ্য ফেয়ার রিটার্নস উইথ রাতুল। আপনি তো ভূত এফএমের ট্যাগলাইন আমাকে বানিয়ে দিলেন ভূতবেলায়। সিয়াম হোসেন লিখেছেন যে মামা, আচ্ছা ওকে। সাদিয়া লিখেছিলেন আমাদেরকে ভাইয়া শুনছি রওশনবাগ থেকে, আমি আর আমার আম্মু। ফারুক আহমেদ লিখেছেন যে আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কাল শিল্পকলায় অনুষ্ঠান আছে, তাহলে অবশ্যই দেখা হচ্ছে ইনশাল্লাহ, দেখা হবে। লিখেছিলেন আমাদেরকে অনেক হাসান লিটন, আসসালামু আলাইকুম ভাইয়া, জামালপুর জেলা থেকে শুনছি, অনেক ভয় লাগছে, টিপটিপ বৃষ্টির মধ্যে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বাড়িয়ে দিন তাহলে ভালো লাগবে। চালিয়ে আছি পুরোটা সময় জুড়ে। আচ্ছা উনি সাথে আছেন পুরোটা সময়। লিখেছিলেন আমাদেরকে সোহানুর, উনি মেইল কীভাবে করবেন জানতে চেয়েছেন, আমি অল্প কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আচ্ছা রিথান ভাইয়া সম্পর্কে জানতে চেয়েছেন একজন। রিথান ভাইয়া চাকরি সূত্রে এখন গাইবান্ধা জেলার বাইরে আছেন, যে কারণে উনি রেডিও সারাবেলাতে আর নেই। লিখেছিলেন আহসান হাবিব, অনেক সুন্দর হচ্ছে। সিয়াম হোসেন লিখেছেন যে ঘটনাগুলো কি সত্যি নাকি শোনা কথা? আচ্ছা ঘটনা কিছু কিছু সত্যি আছে এবং বেশিরভাগ ঘটনা দেখা যায় যে আমাদের সংগ্রহ করা ঘটনা থাকে, যেমন এগুলো কোনো না কোনো একজন মানুষের সাথে ঘটেছে। কিন্তু যেমন আপনি আপনার দাদি, দাদা অথবা নানা নানির থেকে যে ঘটনাগুলো শুনেছেন ছোটোবেলায়, সেগুলো তো আপনার সাথে ঘটেনি এবং সেই ঘটনাগুলো কিন্তু এখন আপনার মনে দাগ কেটে আছে যে আমি নানার থেকে শুনেছিলাম, অনেকে বাবা মার থেকে শোনেন। তো এই ধরনের ঘটনা কিন্তু আপনারা এখানে এসে শেয়ার করতে পারেন। সব যে আপনার সাথে ঘটনায় শেয়ার করতে হবে তা নয়। লিখেছিলেন আমাদেরকে সাদিয়া ইসলাম, লিখেছেন যে আপনার, আচ্ছা ওকে ফাইন। আশরাফুল আলম লিখেছেন যে অনেক, আচ্ছা আচ্ছা অনেক মেসেজগুলো হারিয়ে যাচ্ছে। যে আসলে এখানে লাইভে অনেক কমেন্ট আসে, তো কখন কোন মেসেজ হারিয়ে যায় বোঝার উপায় নেই। লোকমান লিখেছিলেন যে ভাই আমার, আচ্ছা আচ্ছা আপনি কি ফিডব্যাক দিচ্ছেন আরেকবার একটু আমাদেরকে জানান। ভূতবেলা আমার ভালো লাগে লিখেছিলেন আমাদেরকে রাফি মল্লিক, লিখেছেন ভাই কেমন আছেন। রাহুল মিয়া লিখেছেন যে ভাইয়া কেমন আছেন, অনেক ভালো আছি। মোসাদ্দিকা রিমা লিখেছিলেন যে ভাইয়া দিঘি আছে, দিঘির উপরেই আছে একটা বট গাছ আর বট গাছের নিচে আছে একটা মাজার। আমি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলাম যে দিঘির বাজার, সেখানে দিঘি আছে কিনা। আমাদেরকে লিখেছিলেন রাফি মল্লিক, ইমেলগুলো বেশি ভালো লাগে আমার। আচ্ছা মোস্তফা কবির হোসেন লিখেছেন দারুণ হচ্ছে। সীমান্ত কুমার লিখেছিলেন আমাদেরকে। হাসানুর আহমেদ নিলয় লিখেছিলেন আমাদেরকে। তাসনিম তানহা, রাতুল ভাই আমি রেডিও সারাবেলা একজন বড় ভক্ত, 2022 সাল থেকে ভূতবেলা শুনি। বাটন ফোন থাকায় কমেন্ট করতে পারিনি, আজকে লিখলাম। ভালো থাকবেন রাতুল ভাই। আপনি এতকাল অপেক্ষার পর যে আপনার মন্তব্যটি জানাতে পেরেছেন, আপনার যেমন ভালো লাগছে, আপনার মন্তব্যটি পড়ে আমারও অনেক ভালো লাগছে। আমাদের সাথেই থাকবেন। মোসাদ্দিকা রিমা লিখেছেন যে ভাই আপনার কথা শোনার জন্য 8:30 থেকে বসেছিলাম, তাই লিখেছিলেন আমাদেরকে বিজয়, হাই ভাইয়া কেমন আছেন, ভুলে গিয়েছিলাম যে আজকে ভূতবেলা আছে। ট্রেনের ঘটনাটা চমৎকার ছিল। সীমান্ত ইসলাম ছিলেন আমাদের সাথে, সুমন ইসলাম ছিলেন, উনি খেয়াঘাট থেকে, আচ্ছা ওনার বাসা খেয়াঘাট বোয়ালিতে, বাট উনি এখন নীলফামারীতে থেকে শুনছেন। অনেক অনেক ভালোবাসা ভাই আপনার জন্য। নাহিদ নাসিম ছিলেন আমাদের সাথে। ট্রেনে ভ্রমণ করলে অনেক ভয় লাগবে এই ঘটনা শোনার পর। খন্দকার মেহেদী হাসান মানু ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না। গল্পটা ভালো ছিল। রিফাত লিখেছেন যে আবার যুক্ত হলাম ডেভিড কোম্পানি পাড়া থেকে। রাইম আদনান লিখেছেন গল্পটা সুন্দর ছিল। রাতুল ভাইয়া অনেক ভয় লাগছে, একা একা ঘরে রয়েছি। সাদিকা রিমা লিখেছিলেন আমাদেরকে। মনিরুজ্জামান ভূঁইয়া লিখেছেন যে কুড়িগ্রাম থেকে শুনছি। হ্যালো রাতুল ভাই, আমি লিপন, বাসা নারায়ণপুর। 2019 সাল থেকে অফলাইনে ভূতবেলা শুনতাম, এখন অনলাইনে শুনছি। তো যাই হোক, আমি আসলে এই মুহূর্তে আর কথা বাড়াবো না। আমার কাছে
ছোট্ট একটা মেইল রয়েছে, সেই মেইলটা আপনাদেরকে পড়ে শোনাবো। এরপরেই আমরা আমাদের রেজন ভাইয়ের কাছে চলে যাব ঘটনা শুনতে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত। এবারে যে ঘটনাটি নিয়ে হাজির হলাম, এটা আমার সাথে ঘটেছে কিছুদিন আগের ঘটনা। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। 2025 সালের ফেব্রুয়ারি মাস, শীত তখনও একটু একটু টিকে আছে। আমাদের বাড়িতে সেদিন আমার চাচা বেড়াতে এসেছিলেন ঢাকা থেকে। দুপুরে গল্পগুজব চলল, তারপর সিদ্ধান্ত হলো যে বিকেলে সবাই মিলে ক্রিকেট খেলব। কিন্তু রাতুল ভাই, আমাদের এলাকায় ভালো কোনো খেলার মাঠ নেই, একটা ছোট্ট মাঠেই খেলতে হয়। সেই মাঠের চারপাশে ঘন বাঁশঝাড়, আর বাঁশ বাগানের পাশেই একটা পুরনো দোতলা বিল্ডিং। বহু বছর আগে থেকেই সেটা এখানে খালি পড়ে আছে। এলাকার লোকজন বলে বিল্ডিংটা নাকি অনেক ভুতুড়ে। রাত হলে এর ভেতর থেকে বিভিন্ন কিছুর আওয়াজ শুনতে পাওয়া যায়। তাই সন্ধ্যার পর থেকে কেউ ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে নাকি যাতায়াত করে না, বড়দের মুখে যতটুকু শুনেছিলাম আর কি। যাই হোক, বিকেলের দিকে খেলা শুরু হলো। সবাই মিলে মজা করে খেললাম, কিন্তু সন্ধ্যা নামতেই একে একে সবাই বাড়ি চলে গেল। সেই সঙ্গে চাচাও বাড়ি চলে গেলেন। শেষ পর্যন্ত মাঠে রইলাম শুধুমাত্র আমি এবং আমার বন্ধু মাহির। আমরা দুজন বললাম, চল আর একটা ম্যাচ খেলে আমরা তারপর বাড়ি যাব। আমরা দুজনে খেলা শুরু করলাম, কিন্তু ওভারের শেষ বলটা জোরে মারতে গিয়েই বাঁশবাগানের ভেতরে চলে গেল বলটি। আমি বল আনতে ঢুকলাম, তখনই হঠাৎ করে শুনতে পেলাম কে যেন মৃদু কণ্ঠে হাসছে, খুব ঠান্ডা, কানে কাঁটা দেওয়ার মতো হাসি। চারিদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। বলটা হাতে নিয়ে ফিরতে হবে, এমন সময় পুরনো বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের জানালা যেন কড়কড় করে কেউ খুলে দিল কেউ একজন। অন্ধকার জানালার ভেতরে দুটো লালচে চোখ জলজল করছে, যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি থমকে দাঁড়িয়ে রইলাম। মায়ের বলল, ভয় পাস না, চল আমরা দেখে আসি ভেতরে কি হচ্ছে। আমরা সাহস করে গেলাম। বিল্ডিংটার দরজা আধ খোলা ছিল। ভেতরে ঢুকতেই চারপাশের গুমোট অন্ধকার আর ধুলো মাকড়সার জাল। হঠাৎ ধড়াম একটা শব্দে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমরা চিৎকার করে দরজা ঠেলতে থাকি, কিন্তু খুলছে না। ঠিক তখনই সিঁড়ির ওপর থেকে ঠক 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 শব্দে কিছু একটা গড়িয়ে নামতে লাগলো। সেটা এসে আমার পায়ের কাছে থামতে দেখলাম একটা পুরনো ক্রিকেট বল। মায়ের সেটা তুলতেই দেখি বলটার গায়ে শুকনো রক্তের মতো লাল দাগ। আমরা হতভম্ব হয়ে বলের দিকে তাকিয়ে আছি। হঠাৎ সিঁড়ির মাথায় একটা ছায়া মূর্তি দেখা দিল। মাথায় সাদা ক্রিকেট টুপি, হাতে ব্যাট, কিন্তু পুরো মুখে কালো অন্ধকারে ঢাকা, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে আস্তে আস্তে ব্যাট তুলে বলল, আমার সাথে খেলবে? আমার গলা শুকিয়ে গেল। মাহিরও কিছু বলতে পারল না। মুহূর্তের মধ্যে ভয়ে আমাদের বুক চেপে ধরল। আমরা বলটা মাটিতে ফেলে প্রাণপণে চিৎকার শুরু করতে লাগলাম এবং দরজা খোলার চেষ্টা করলাম, এবং শেষে দরজা খুলেই ফেললাম এবং বাইরে এক দৌড়ে চলে এলাম বাইরে। বাঁশবাগান পেরিয়ে মাঠে এসে দেখি চারপাশে তখন ঘন অন্ধকার, কোথাও কোনো আওয়াজ নেই। পরদিন সকালে পরিবারের কয়েকজনকে নিয়ে আবার আমরা মাঠে গিয়েছিলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন রাতে যে ক্রিকেট বলটা আমরা দেখেছিলাম সেটার কোনো চিহ্নই পাওয়া গেল না। এরপর থেকে আর কখনো সন্ধ্যার পর ওই মাঠে ক্রিকেট খেলিনি আমরা। আজও ভাবলে আমার গায়ে কাটা দেয়। এটাই ছিল আজকের ছোট্ট ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সাফায়েত হোসেন সীমান্ত, ঠিকানা ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার। সাফায়েত হোসেন সীমান্ত, আপনার ঘটনাটি
অসম্ভব রকমের ভয়ঙ্কর ছিল। এইরকম বেশ কয়েকটি স্মৃতি মনে পড়ে গেল, যেমন ছোটোবেলায়, এখন তো সময় হয় না খেলার, আর আপনি দুটি কথা শেয়ার করেছেন এবং অনেকগুলো স্মৃতি আমরা পেলাম যে আপনি বলেছিলেন যে খেলার মাঠ নেই। এমন যত দিন যাচ্ছে, যত জনসংখ্যা বাড়ছে, তত আসলে আমাদের প্রত্যেকেরই খেলার মাঠ কমে যাচ্ছে। আগে যেমন শহরগুলোতে খেলার মাঠ পাওয়া যেত না, মানে এখনও পাওয়া যায় না স্কুলের মাঠগুলো ব্যতীত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলেও যারা খেলাধুলা করেন তার কৃষি জমিতে খেলাধুলা করতো, বাট বেশিরভাগ সময়ই সেই জমিগুলোতে চাষবাস হওয়ার কারণে তারাও খেলতে পারে না। তো যাই হোক, আরেকটি ঘটনা, আপনি আরেকটি বিষয় শেয়ার করেছেন যে সন্ধ্যার পর ক্রিকেট খেলার যে বিষয়টি, যেমন আগে আমরা যখন ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, বিকেল হলেই যেমন সন্ধ্যা হতো, মাগরিবের আজান যখন দিয়ে দিত, অনেকে বাসায় চলে যেতে চাইতো, আবার অনেক সময় দেখা যেত যে গার্ডিয়ান যারা থাকে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে হাতে, যে সন্ধ্যা হয়ে গেছে, এখনও কেন বাসায় ফিরছো না তোমরা। এই স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো যাই হোক, কার কার মনে পড়লো এই ঘটনাটি শুনে, আপনাদের পুরনো স্মৃতি আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন যে রাহিম আদনান, ঘটনাটা অনেক ভয়ঙ্কর। আমাদেরকে সোয়াইব ইসলাম লিখেছেন যে ভালো হচ্ছে। এলএস লিমন সরকার, রাতুল ভাই আমি লিপন, বাসা নারায়ণপুর। আচ্ছা, উনি 2019 সাল থেকে অফলাইনে শুনছেন। লিখেছিলেন আমাদেরকে বিপাস হোসেন, ভাই আমি কিছু ভৌতিক ঘটনা আছে কুড়িগ্রাম থেকে। আচ্ছা, সাগর ভাই জানে। আচ্ছা, বিপাস নাকি বিপাস, দুঃখিত ভাই, আপনার নামটি হয়তো বা সঠিকভাবে প্রনাউন্স করতে পারলাম না। অবশ্যই যেহেতু রেজওয়ান ভাই জানে, আমরা রেজওয়ান ভাই থেকে আপনার ঘটনাটি শুনবো। আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে ছিলেন তাসনিম তানহা, অনেক সুন্দর হচ্ছে ভূতবেলা, শুনছি ডিসি অফিসের দক্ষিণ পাশ থেকে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে শাপলা মিল থেকে সিয়াম ছিলেন। আচ্ছা, মিরানুজ্জামান ভুইয়া, ঘটনাগুলো সুন্দর হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনারা যুক্ত হয়েছেন, অনেক ভালো লাগছে। আমাদের সাথে লিখেছিলেন মোসাদ্দিকা রিমা। আচ্ছা, পিৎজার কথা শুনে জিভে জল চলে এসছে। নাদিয়া ফ্রেন্ড নিতু লিখেছিলেন যে আসসালামু আলাইকুম, বিগ ফ্যান মামা। নিতু, অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য, কেমন আছো জানিও। সুরেয়া জান্নাত পরি লিখেছেন যে অনেক ভালো হচ্ছে। আমার কমেন্ট পড়েন, বিপাস হোসাইন লিখেছিলেন আমাদেরকে। রক্স ইমতিয়াজ ছিলেন আমাদের সাথে। মোসাদ্দিকা রিমা লিখেছেন যে আপনাকে দেখতে অনেক ইচ্ছে ছিল। আচ্ছা, অনলাইনে এসে দেখলেন, শুভকামনা জানিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আপনাদের কাছে যদি ভয়ঙ্কর কোনো ঘটনা থেকে থাকে, যদি আপনারা চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে মেইল করে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন আজকে কেন জানি তোমায় অন্যরকম লাগছে, তাই আজকে রেজন ভাই বলছে আমাকে সুন্দর লাগছে, সেই সাথে অনেকেই বলছেন। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। একটু টেনশনে ছিলাম। আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে সাদিয়া। ইমেল কি আর নেই? ইমেল আছে, কিন্তু ইমেলের থেকেও ভয়ঙ্কর কিছু বাস্তব অভিজ্ঞতা আমাদেরকে আজকে শোনাবেন ইমতিয়াজ ভাই। রেজওয়ান ভাই আছেন, ইমতিয়াজ ভাইয়ের থেকে আমরা যদি সুযোগ হয় শুনবো। এবং আরও কিছু মেইল আছে, যদি সুযোগ হয় আপনাদেরকে পড়ে শোনাবো। মোহাম্মদ শাকিল লিখছেন খেলা দেখছি আর ভূতবেলা শুনছি। আফগানিস্তান 151 রান, 9 উইকেট, টার্গেট 152। বাংলাদেশ কি জিততে পারবে? আসলে এটা বাংলাদেশের ভাগ্য যদি ভালো হয় আজকে জিতবে, কারণ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। তবে একটা আশা আমরা রাখতেই পারি, কারণ আফগানিস্তানকে আমরা এর কিছুদিন আগে হোয়াইট ওয়াশ করেছিলাম। তো আমরা একটা আশা রাখতেই পারি যে বাংলাদেশ আজকে পারবে। লোকমান লিখেছেন ভাইয়া আমি বলতে চাচ্ছি আজ কেন জানি 9:10 পর ফ্রিকোয়েন্সিতে অনুষ্ঠান শুরু হয়েছে, তাই ইমেলের শুরুর অনেক অংশগুলো মিস করেছি, এমন কেন হলো একটু দেখবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা পরবর্তী প্রোগ্রাম থেকে সেগুলো দেখার চেষ্টা করছি। নয়ন সরকার ভাই লিখেছেন যে দ্বিতীয় মেইলটি অসাধারণ। নাহিদ মিয়া লিখেছিলেন আমাদেরকে। তো যাই হোক, আপনারা লিখতে থাকুন আপনাদের কথাবার্তাগুলো। আমরা এই মুহূর্তে চলে যাব রেজওয়ান সাগর ভাইয়ের কাছে। আমরা ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা শুনবো তার কাছ থেকে। এবং আমাদেরকে রেজওয়ান ভাইয়ের পরিচিত কিছু মানুষ, কুড়িগ্রামের কিছু মানুষ আমাদেরকে কমেন্ট করেছেন, এবং তাদের যদি সুযোগ হয় তাদের ঘটনাগুলো আমরা রেজওয়ান ভাইয়ের কাছ থেকে শুনবো, যেহেতু তারা বলেছেন যে রেজওয়ান ভাই সেই ঘটনাগুলো জানে। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও অনেকেই আছেন, আপনারা লিখতেই থাকুন। এবং দেখতে পাচ্ছি লোকমান ভাই লিখেছেন যে ভাই আমি ফিউচার অ্যাডভেঞ্চার, ভুতুরে অ্যাডভেঞ্চার করতে চাই, দেখতে চাই ভূত কেমন হয়। আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা, তো এই মুহূর্তে আমি আবারও স্বাগত জানাতে চাই ভূতবেলায় রেজওয়ান ভাইকে। ভাইয়া। জি, আবারও এই হট সিটে বসে ভালোই লাগছে।
আর আপনার উপস্থাপনা শুনছিলাম, খুব ভালো লাগছিল। আমার সুবাদে আরও কিছু মানুষ, আপনার নতুন ভক্ত তৈরি হয়েছে মনে হলো। যাক, ভালো লাগলো দ্বিতীয় সময় এসে, সেকেন্ড টাইম এসে। জি, ওকে রেজন ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনার কিছু পরিচিত মুখ যুক্ত হয়েছেন। যেমন আপনি কিছুক্ষণ আগে মিরানুজ্জামান নামে একজন যুক্ত হয়েছেন, উনি কি আপনার পরিচিত? জি, উনি আমার ওই যার গল্প বললাম, মামার কথা, তিনি মিরানুজ্জামান। আচ্ছা আচ্ছা, ওকে। আরেকজন যুক্ত হয়েছেন বিপাশ। জি, বিপাশ আমার ছোট ভাই। জি, ওর কিছু ঘটনা রয়েছে। জি জি। তো আজকে যেই ঘটনা দুটি বলবো, সেই ঘটনা দুটির মধ্যে ওর ঘটনাটি নেই। আচ্ছা আচ্ছা, পরবর্তী কোনো শোতে বা ইমেলে ঘটনাটি জানিয়ে দিতে বলবো, পাঠিয়ে দিতে বলবো। ওকে, জি রেজন ভাই, আমরা তাহলে শুনবো আপনার ঘটনা। তো আজকে এই সময় যে ঘটনাটা আমি বলছি, এই ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। আচ্ছা, এই ঘটনাটা এমন একটা ঘটনা, যে ঘটনাটা আমি বেশ ছোটবেলায় শুনেছি। তো আমার বাবার কাছে শুনতাম, আমরা যখন ছোট ছিলাম তখন বাবার পাশে থাকা হতো। তো তখন এই গল্পটা তিনি বলেছিলেন। তো তার মতে আর কি, আগের তো এমন একটা পরিবেশ ছিল যে আগে খুব বেশি বাড়িঘর ছিল না, খুব বেশি মানে এত লোকজন ছিল না, রাস্তাঘাট এত আলোকসজ্জা এত কিছু ছিল না। তো সেই সময়কার কথা, যে সময় আমাদের ওই গ্রামের বাড়ি এখন যেখানে রয়েছে সেখানে ছিল না, আরেক জায়গায় ছিল। সেখানে আমার বাবারা যেখানে ছিলেন আর কি, তো সেই পরিবেশটা মানে মনে হতো যে একটা জঙ্গলের মতো। মানে তার মতে যে আগে এত রাস্তাঘাট ছিল না, আলো ছিল না, মানুষের এত চলাচল ছিল না। হয়তো দূরে কোনো একটা জায়গায় দেখা যেত যে নিভু নিভু করে আলো জ্বলছে কোনো একটা চায়ের দোকানে অথবা কোনো একটা পানের দোকানে অনেক রাত পর্যন্ত, আবার অনেক দূরে একটা বাড়ি। তো এইরকম ছিল ওই সময়ের, যদিও শহর, কিন্তু শহর ছিল আগে গ্রামের মতো। তো আমার বাবা তখন ক্লাস 8-9-এ পড়ে মনে হয়, তখনকার ঘটনা। তো তখন তার বড় ভাই ছিলেন, তো তার চাচাতো বড় ভাই। তো সেই সময় মাছ ধরার একটা বেশ প্রচলন ছিল। তো মাছ ধরাকে কেন্দ্র করে এই গল্পটা আমার বাবা বলছিলেন। তো প্রায় তারা মাছ মারতে যেতেন। আচ্ছা। তো মাছ মারতে যাওয়ার সময়, মানে মাছ ধরতে যাওয়ার সময় বিভিন্ন রকম ঘটনা ছোট ছোট ঘটতো। কিন্তু সেদিন আজকে যে ঘটনাটা তিনি বলছেন আমাকে বা আমাদেরকে বলেছিলেন, আজকের ঘটনাটা একদম ব্যতিক্রম, আমার বাবার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা। তো প্রতিদিনের মতো তারা বেরোতো জি এই 9টার দিকে, রাত 9টার দিকে। আচ্ছা। তো সেদিন বললো যে সুইচ গেট, আমাদের ওখানে একটা সুইচ গেট আছে, মানে ওই এলাকায় সুইচ গেট বলতে এদিকে কি বোঝায় জানি না। সুইচ গেট বলতে দুই এলাকার পানি যাওয়ার জন্য মাঝের মধ্যে একটা ব্যারিকেড, মানে বাঁধ দেওয়া হয়। বাঁধের মাঝে একটা গেট থাকে, যেটাকে ঘোড়ায় ঘোড়ায় গেটটা খুলে দেওয়া হয়। কখনো পানি তখন এই পাশে চলে যায়, গেট বন্ধ করে দেওয়া হয়। তো ওই গেট এলাকায় তো মাছ মারতে যাবে। তো শোনা যাচ্ছিল যে ভোরের দিকে নাকি সেই সুইচ গেটের নিচের মধ্যে অনেক মাছ পাওয়া যায়। তো আমার আব্বারা সেদিন বুদ্ধি করলো যে আজকে রাত 9টার সময় আর এই পাশে বসে মাছ মারবো না, আজকে মাছ মারবো হলো সুইচ গেটের ওখানে, সুইচ গেটের নিচে। তো নদী এলাকা, তো গড় বলে আমাদের ওখানে। গড় মানে হলো মাটির তৈরি রাস্তা। তো মাটির তৈরি রাস্তা দিয়ে তার মাঝে ওই সুইচ গেটটা, যার দ্বারে দুই নদীর পাশে নদীর পানি গ্রামে ঢোকে অথবা গ্রাম বন্ধ করে দেওয়া হয়। তো প্রতিদিনের মতো আর আব্বারা সেদিন 9টার সময় বেরোলো। সেদিন সকাল সকাল ঘুমিয়ে পড়লো। ঠিক রাত 3টার সময় আমার ওই আব্বার চাচাতো ভাই, আচ্ছা, তিনি নক করলেন। তো আব্বা তখন তো একটু চোখ, মানে কান খাড়া ছিল যে আজকে তো যাবো মাছ মারতে, তো আজকে তো একটু কম ঘুমানো ছিল আর কি। তো ডাকতেই তিনি উঠে পড়লেন।
আমার দাদি বললেন যে এত রাতে যাওয়া ঠিক না, দিনকাল ভালো না, ওই সময়কার কথা। তো বললো মা কিছু হবে না, সমস্যা নেই, আমরা এই সুইচ গেটের পাড়ে যাবো আর আসবো। ঠিক আছে। তো তারা দুই ভাই মিলে বেরিয়ে পড়লো। ওকে। তো বেরিয়ে পড়ার পর তারা আস্তে 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 যাচ্ছিল, কোথাও কোনো কোনো লোকজন নেই, রাত 3টা, আচ্ছা। শুনশান পরিবেশ, সে জ্যোৎস্না ছিল না, অন্ধকার রাত ছিল, জি। আর হালকা হালকা মৃদু মৃদু বাতাস বইছিল আর কি, প্রায় অগ্রহায়ণ মাসের শেষের দিকে আর কি। আচ্ছা। তো আব্বার মতে আর কি, আব্বা বলছিলেন এই ঘটনাটা। তো তারা চলে গেল ওই সুইচ গেটের ওখানে। সুইচ গেটের ওখানে গিয়ে আব্বা কিন্তু জাল মারতো না, আব্বা জাল মারতো না, কিন্তু মারতো তার বড় ভাই। হ্যাঁ। তো এই সময় তারা কি করলো, আব্বার কাজ হলো যে তার হাতে ছিল একটা কুপি, মানে বাতি ছিল, এই বাতির আলো দেখিয়ে দেখিয়ে পথ চলতো, আর হাতে একটা ব্যাগ নিয়েছিল। আর আমার চাচা, মানে আব্বার চাচাতো ভাই যিনি বড় ভাই, তিনি জাল মারতেন নদীতে। তো স্বভাবতই আব্বাকে সুইচ গেটের সেই পাড়ের মধ্যে বড় বড়, কিন্তু সুইচ গেট কিন্তু অনেক উঁচুতে হয়। হ্যাঁ, ওই উঁচু পরিবেশ, ওখান থেকে গড় একদম নিচের দিকে নামে আসে, মানে উঁচু রাস্তা, মাটির রাস্তা, ওই রাস্তা থেকে নিচের দিকে নদী পর্যন্ত আসে। তা আব্বা ঠিক সুইচ গেটের পায়ের কাছে, মানে গোড়ার কাছে দাঁড়িয়েছিল। আর আমার চাচা, মানে তার আব্বার চাচাতো ভাই, সে জাল মারতেছে। তো যখন জাল মারতেছে তখন সব ঠিকঠাক ছিল, কোনো মাছ পাচ্ছিল না। হুটহাট করে এক সময় দেখলো যে, আব্বা দেখলো যে একটা বাতাস উঠলো, একটা শিরশিরি বাতাস। রাতুল ভাই, মানে আব্বা বলছিল আমরা ওই সময় মনে হয় হারিয়ে যাচ্ছিলাম ওই জায়গায়, আব্বা কিন্তু গল্পটা সত্য বলছিল। তো একটা শিশির বাতাস উঠলো। তো ওটার সাথে সাথে আব্বার হাতে যেই বাতি একটা ছিল, যে ল্যাম্প ছিল, কেরোসিন ল্যাম্প, সেই ল্যাম্পটা নিভে যায়। তো অন্ধকার, আব্বা তার ভাইকে ডাকছে, ভাই ভাই ভাই। তো তার ভাই কোনো সাড়া দিচ্ছে না, সে তার কোনো ধান্দাই নেই যে সে এদিকে অন্ধকার হয়ে গেছে, তার ছোটো ভাইয়ের হাতের, মানে আমার বাবার হাতের ল্যাম্পটা নিভে গেছে। সে জাল মারতেই আছে, যেহেতু মাছ পায়নি, এত রাতে উঠে এসেছে আর কি। তো একটা সময় আব্বা যখন তার ভাইকে ডাকতেছে, তার ভাই শুনছে না, তার ভাই আরেকটু নিচে নদীতে। তখন আব্বা এপাশ ওপাশ তাকিয়ে দেখার চেষ্টা করলো যে আসলে তার ভাই কোথায়। আমার বাবা বলতেছিল, যখনই আমি পেছনটা ঘুরে তাকালাম, তখনই দেখি যে এই সুইচ গেটের দুই পাশে, সুইচ গেট তো মাটি থেকে, নদী থেকে অনেক উঁচুতে, তো সেই এত বড় সুইচ গেটের দুই পাশে দুই পা দিয়ে একটা মানুষ দাঁড়িয়েছে, এত বড় মানুষ। আব্বা বলতেছে, আমি সেই মানুষটা যদি পায়ের কাছে দাঁড়াই, আমি মনে হয় পায়ের কাছে এতটুকু থাকবো। তো এত বড় মানুষ একটা দুই পাশে তা দিয়ে এমন করতেছে। আব্বা বলতেছে, যেই আব্বা আমাদেরকে এইভাবে বলতেছে যে লোকটা এমন করতেছে, সেই উঁচুতে আব্বা এইভাবে তাকিয়ে দেখে যে মানুষটা এমন করতেছে। তো আব্বা যখন বলতেছিল এই কথা, আমরা আব্বাকে 3 ভাই বোন জড়িয়ে ধরলাম। আব্বা ভয় লাগতেছে, বাবা আরো ঘটনা আছে শোন। তারপর তিনি বললেন যে এমন করতেছে, আমি আমার ভাইকে ডাকতেছি, ভাই ভাই শোন। তো আমার বললো যে আমার ভাই আসলে আমি শুনতে পাচ্ছিল না, যিনি তার মতোই মাছ মেরে মেরে যাচ্ছিল, কিন্তু কোনো মাছ পাচ্ছিল না। এই কথা বলতে দ্বিতীয়বার যখন আমার আব্বা ওই দিকে তাকায়, তারপর আবার দেখে যে আবার আর কিছু জানে না তারপর কি ঘটনা। তারপর একটা সময় শুনতে পায় যে ফজরের আজান হচ্ছে। আমার বাবার চোখ খুলে দেখে যে একটু একটু আলো হচ্ছে, গ্রামের 2-1 মানুষ মসজিদের দিকে যাচ্ছে। ফজরের আজান হলেও তো অন্ধকার থাকে, ওই কূপ নিয়ে যাচ্ছে আর কি, বাতি নিয়ে যাচ্ছে। তো এই সময় আমার চাচা আব্বার কাছে আসলো, এসে বললো, কি রে, তখন থেকে তোকে ডাকতেছি, তুই কই গেছিলি? তো আমার আব্বা বলতেছে, আমি তো তোকে ডাকতেছি, তুই কই গেছিস? এদিকে তুই কাউকে দেখিস নাই? কয় না তো। তখন বললো যে আমি তো এখানেই ছিলাম, আমি তো তারপর বলতে পারি না ঘটনা কি।
জি। বলে যে আমি দাঁড়াইছিলাম, দেখি দুই পায়ে হলো একটা লোক, এত লম্বা একটা লোক, সাদা একটা কাপড় গায়ের মধ্যে দিয়ে হাত এমন করতেছিল। এই কথা শোনার পর যখন ফজরের একটু আলো ফোটে, আচ্ছা। তখন আমার চাচা আর আব্বা ওই স্থানে থাকে না, তারা সেখান থেকে চলে যায়। এটা ছিল আমার আব্বার সেদিনের ঘটনা। আচ্ছা আচ্ছা, বেশ চমৎকার একটা ঘটনা ছিল। আসলে মাছ ধরার ঘটনা আমরা তো আসলে অনেক শুনতে পাই, কিন্তু মাছ ধরার প্রত্যেকটা ঘটনায় আপনি সারাদিন শুনবেন, কখনো বোর হবেন না। কিন্তু এই একটা মানে জানি না, অদ্ভুত একটা জাদু থাকে এই মাছ ধরার ঘটনাগুলোতে। মানে অন্তত আমি বিরক্ত হই না মাছ ধরার ঘটনা যখনই শুনি। আপনাদের কাছে কার কাছে কেমন মনে হয় জানি না। তো যাই হোক, রেজওয়ান ভাইয়ের এই ঘটনাটাই আপনাদের কার কাছে কেমন লাগলো আমাদেরকে জানান। আমরা রেজওয়ান ভাইয়ের কাছে আরও একটি ঘটনা শুনবো, যেহেতু সময় খুব বেশি নেই, তাই অল্প কিছু আপনাদের মন্তব্য পড়বো এবং তারপরে আবারও আমরা রেজওয়ান ভাইয়ের কাছ থেকে ঘটনা শুনবো। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন সোহাগ সর্দার, যে দুই ভাই মিলে শুনছি, শাকিল আর সোহাগ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দু ভাইয়ের জন্য, শুভকামনা। এমডি সিফা, MH সিফা ছিলেন যে কাশিম বাজার থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন নাহিদ মিয়া, উনি লিখেছেন যে রাতুল ভাই কমেন্ট পড়া হচ্ছে না কেন। আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে আশরাফুল আলম, রাতুল ভাইয়ের প্রেজেন্টেশন এক কথায় ওয়াও, অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে আশরাফুল আলম, আচ্ছা আচ্ছা ওকে, উনি একটি কমেন্ট করেছেন যে আরও একটা কথা ভাইয়া, যে ইদানিং ভূতবেলা অনুষ্ঠান ফেসবুক পেজে সেভ হয়ে থাকে না, যদিও অন্য সব অনুষ্ঠান সেভ হয়ে থাকে, এই বিষয়টা দেখবেন। আমাদের ভূতবেলার ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা সেই ইউটিউব চ্যানেলে এই সবগুলো ঘটনা আপনারা পাবেন শুনতে। আমাদের চ্যানেলের হ্যান্ডেলটি হচ্ছে, অর্থাৎ ইউজার নেমটি হচ্ছে ভূতবেলা RS। ভূতবেলা RS লিখে সার্চ করলে আপনারা আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। আমি স্পেলিংটা আপনাদেরকে বলে দিচ্ছি, BHOOT ডট, আচ্ছা সরি, আমি মেইল অ্যাড্রেস বলছিলাম, BHOOT ডট, বাইরে হাততালির শব্দ পাচ্ছি, মনে হচ্ছে বাংলাদেশ কিছু একটা করলো। যাই হোক, যদিও সাউন্ড আসার কথা নয়, ভূতবেলা RS লিখে সার্চ করবেন, তাহলেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন সরাসরি। লিখেছিলেন আমাদেরকে, মেইলটা অনেক ভয়ানক ছিল, সাদিয়া ইসলাম লিখেছিলেন আমাদেরকে, লিখেছিলেন খন্দকার মেহেদী হাসান মানু। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন MD সুফিয়ান S, খুব ভয় লাগছে। রাফি মল্লিক ছিলেন আমাদের সাথে। সবগুলো ঘটনা বেশ ভয়ানক ছিল। লিখেছিলেন আমাদেরকে তাহিরুল আহমেদ, ভাই মাত্র যুক্ত হলাম, শেষ পর্যন্ত আছি, অনেক অনেক ভালোবাসা। লিখেছিলেন আমাদেরকে সুফিয়ান মুরাদ, মজা লাগছে। রাতুল ভাই, আমার কাছে একটা ছোট্ট ঘটনা আছে, কিভাবে পাঠাবো? অডিও রেকর্ড করে পাঠালে কোনো সমস্যা হবে? কাজের সমস্যার কারণে স্টুডিওতে গিয়ে ঘটনা বলা সম্ভব নয়। আচ্ছা, আমাদের এই মুহূর্তে অডিও ক্লিপ প্লে করার অপশন নেই, কারণ একটা সমস্যা আছে, যে কারণে আমরা এই মুহূর্তে অডিও ক্লিপ নিচ্ছি না। তবে আপনি চাইলে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। লিখেছিলেন আমাদেরকে মিরানুজ্জামান ভুইয়া, সুইচ গেটগুলো এখনও ভুতুরে, একজন সত্যতা প্রকাশ করেছেন এই ঘটনার। লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ শাকিল, কিছুদিন হলো, আচ্ছা একই কমেন্ট বারবার করছেন। সোহাগ সর্দার লিখেছেন যে অনেক ভয় লাগছে। আমাদেরকে লিখেছিলেন নূরে আজম নীরব, রাতুল ভাইয়া ভয় লাগছে। MD আরাফাত শেখ লিখেছেন যে ঘটনাগুলো সুন্দর। তাসলিমা রিজওয়ান লিখেছেন যে অনেক ভয়ের ঘটনা, বেশ ভালো লাগছে, আমি অনেক দূর থেকে দেখছি, কুড়িগ্রাম জেলা। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপু বলবো? আচ্ছা, ভাবি যুক্ত হয়েছেন আমাদের সাথে, রেজওয়ান ভাইয়ের সহধর্মিনী। ভাবি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ সোহাইব ইসলাম, অনেক ভালো হচ্ছে প্রোগ্রাম। সেই সাথে সাইফুল আজম ছিলেন আমাদের সাথে। তো যাই হোক, অনেক কথা হয়ে যাচ্ছে। আমি আসলে যেহেতু ঘটনা শুনছিলাম, রেজওয়ান ভাইয়ের প্রত্যেকটা ঘটনায় আজকে বেশ চমৎকার হচ্ছে, সেই সাথে ইমতিয়াজ ভাইয়ের ঘটনাগুলো বেশ ভয়ানক ছিল। তো যাই হোক, এই ভৌতিক আবহটা আর বেশি অতিবাহিত না করি, আমরা পরবর্তী ঘটনাটি শুনবো। রেজওয়ান ভাই আমাদেরকে কোন ঘটনাটি শোনাবেন? এবার যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আমি শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আর কি। তো তার সময়কার, তার ছোট্টবেলার সময়কার ঘটনা। তো তার মামাতো ভাইয়ের বাড়ি, তার বাবু মামা আর কি, আমার মামা শ্বশুর। জি, আসলে আজকে যে ঘটনাগুলো বলছি, এই ঘটনাগুলো আসলে মানে কোনো বানানো ঘটনা নয়, কোনো মানে খুব দূরের কারো কাছ থেকে শোনা নয়। এই ঘটনাগুলো আমাদের খুব কাছের মানুষজনের কাছ থেকে এবং বাস্তব ঘটনাগুলো বলার চেষ্টা করছি। তো আজ এখন যেটা বলছি সেটা তো বললাম যে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শোনা, এবং তার ভাই মামাতো, তার ভাইয়ের বাবু
তাদের সময়কার তাদের গ্রামের বাড়ির একটা ঘটনা। আচ্ছা। তো আমার শাশুড়ি বলছিলেন একদিন, তো তিনি বললেন যে তাদের গ্রামের বাড়িটা ছিল এমন একটা জায়গায় যে আগের গ্রামের বাড়িগুলো যেমন ছিল, আজ থেকে 80 দশকের সময়কার কথা বলছি, তো বিদ্যুৎ ছিল না কোথাও, মানে ওই জায়গাটায় বিদ্যুৎ ছিল না। তারপর মানে গ্রামের বাড়িগুলো ছিল একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক দূরে। তবে ঘরগুলো ছিল দূরে দূরে, ওয়াশরুম ছিল একটু দূরে গিয়ে কোথাও। আচ্ছা। তারপর মানে এইরকম তার বাড়িটার অবস্থান এভাবে বর্ণনা করছিল যে আমাদের গ্রামের বাড়িটা ছিল, মানে তিনি বলছিলেন আর কি, আমাদের গ্রামের বাড়িটা ছিল প্রায় অনেক বড় একটা জায়গা জুড়ে। তো সেই গ্রামে আপনি জানেন যে রাতুল, গ্রামের বাড়িগুলোতে একটা করে পুকুর ছিল আগে, ম্যাক্সিমাম বাড়িতে গ্রামের পুকুর ছিল। পাশাপাশি পুকুরের পাড়ে কিছু সুপারি গাছ অথবা বাঁশের ঝাড় বা যেটা থাকে আর কি, এই গাছপালা দিয়ে আগে মানে এত তো রাস্তাঘাট ছিল না, তো একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হতো। তো সব সময় ওই জায়গাগুলো মানে একটু অন্ধকার অন্ধকার থাকতো। তো আমার শাশুড়ি এবং তার ভাইরা দেখতো যে দিনের বেলাও কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে তারা যেতে ভয় করতেন আর কি। তো তেমনই একটা জায়গা ছিল তাদের পুকুর পাড়। ওই পুকুর পাড়ের মধ্যে একটা বাঁশের ঝাড় ছিল। তো বাঁশের ঝাড়টি পুকুর পাড়ে হওয়াতে বাঁশগুলো পুকুরের উপরে হেলে পড়েছে। তো মানে হালতে হালতে কিছু কিছু বাঁশ এমনভাবে পুকুরের মধ্যে পড়েছে, সেই জায়গাটা মনে হচ্ছে যে পুকুর থেকে বাঁশের গাছ ঝাড়টা উপরে উঠে এসেছে এমন একটা মনে। এবং বাঁশের ঝাড়টা এত ঘন মনে হয় দিনের বেলাও এই পাশ থেকে ও পাশে দেখা যায় না যে আসলে কি আছে, আর চারিদিকে অনেক গাছ। তো তারা পুকুরে মাঝে মাঝে কিন্তু যেত গোসল করার জন্য, কিন্তু সবসময় যেতে পারতেন না, কারণ সে সময় খুবই ভয়ঙ্কর মানে পরিবেশ ছিল। তো এক সন্ধ্যার কথা বলছিলেন যে নিয়মিতই দেখতাম, কিন্তু এক সন্ধ্যায় দেখি পুকুর পাড়ে ওই বাঁশ ঝাড়ের ওখানে পুজোর কিছু পরে পরে যে ওখানে বাতি চলছে, মানে বাতি চলছে বলতে ওই যে ছোট ছোট ল্যাম্পের যে পুজোর সময় যে ইয়াগুলা বাতিগুলো জ্বালায় আর কি, হ্যাঁ, সরিষার তেল দিয়ে এগুলো বাতি জ্বালায়, ওই বাতিগুলো দিয়ে আলো হচ্ছে এবং শব্দ হচ্ছে, কিন্তু শব্দগুলো শোনা যাচ্ছে কিন্তু কোনো মানে বোঝা যাচ্ছে না, তো শুধু শব্দ হচ্ছে। তো তারা প্রায় প্রায় দেখতেন যে ওখানে মানে এমন এগুলো শব্দ, মানে গ্যাঞ্জামের মতো শব্দ, কিন্তু শব্দগুলো কোনো বোঝা যায় না, চাং 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 এইরকম একটা শব্দ তিনি বলছেন। তো প্রায় প্রায় মানে একবার মানে তারা শুনতে শুনতে বিষয়টা উদ্ঘাটন করার জন্য চেষ্টা করলেন। তো গিয়ে ভাই বোনগুলো নিয়ে সবাই মিলে ডাকাডাকি করে চাচাদেরকে ডেকে তারা ওখানে গিয়ে দেখে আসলে কোনো আর বাতি নেই, কিন্তু এই বাড়ি থেকে দেখা যাচ্ছে ওখানে আলো জ্বলছে, মনে একটা কেমন একটা পরিবেশ তৈরি হচ্ছে। তো সেই পুকুর পাড়ের পাশেই একটা বিধবা নারী ছিল, তার দুই সন্তান। তার দুই সন্তান ছিল, যেহেতু বিধবা ছিল তার কোনো আয়ের উৎস ছিল না। সে কি করতো, মাঝে মাঝে পিঠা বা ওই যে ভাপা এগুলো কিন্তু গ্রামের মধ্যে বিক্রি করতো। আপনি দেখবেন যে গ্রামের বিভিন্ন, এখনো কিন্তু অনেক গ্রামের মধ্যে দেখবেন এগুলো রাত শীতকালে সকালে মহিলারা ভাপা পিঠা বানাচ্ছে একটা জায়গার মধ্যে বসে বিক্রি করছে। তো ওই মহিলা সেভাবেই জীবিকা অর্জন করত, জীবিকা নির্বাহ করতো আর কি। তো ওই পুকুর পাড়ে ছোট্ট একটা ঘরের মধ্যে সে থাকতো সব সময়। তো এইরকম অনেকগুলো প্রতিদিন সন্ধ্যার সময় আমার শাশুড়িরা, তার ভাইরা সবাই শুনতো যে, তাদের ছেলে ভাইরা শুনতো যে এইরকম একটা করে শব্দ হতো আর আলো জ্বলতো। ভয়ে ওখানে আর যাওয়ারও সুযোগ ছিল না, দিনের বেলাও যেত না তারা অনেক সময়। তো ওই বুড়ি মানে ওই মহিলা, যিনি বয়স্ক মহিলা, তিনি ওই ভাপা বিক্রি করতেন, পিঠা বিক্রি করতেন। তো এমন ছিল যে তার এত ভিড় হতো যে সে তার চুলার সাথে অপোজিট পাশেই একটা ফাঁকা জায়গা রেখেছেন, ছোট একটা বেড়ার ফাঁকা রেখেছেন, যেখান থেকে নগদে গরম ভাপা বা পিঠাটা কাস্টমারকে দিতে পারে এবং টাকাটা নিতে পারে। আচ্ছা। তো ওই দিন ওখান থেকে তিনি একদিন মানে তার পিঠা বানার কাজ নেই, কিন্তু সে মানে মাছ ভাজা শুরু করছে। তো সেই সময় তো ইলিশ মাছের দাম নাকি অনেক কম ছিল,
হ্যাঁ, খুব সহজে ইলিশ মাছ পাওয়া যেত, মানে স্বাভাবিক মাছের মতো। জি। তো সেদিন ইলিশ মাছ তিনি ভাজছিলেন আর কি রাতের বেলা। আচ্ছা। তো হুট করে তিনি দেখতে পেলেন যে মানে ওখানে কি ছিল জানে না, কিন্তু আগে বলতো পেতনি। আচ্ছা। বলতো পেতনি, তাদের ভাষা মতো পেতনি। তো একদিন তিনি ইলিশ মাছ ভাজছেন, তেল দিয়ে ভাজছেন, আর চারিদিকে নাকি সুবাস ছড়িয়ে পড়েছে। এই সময় তিনি দেখলেন যে তার ওই জানালা দিয়ে মানুষকে পিঠা তুলে দেন, সেই পিঠার ওখানে হাত দিয়ে বলতেছে, দে বাবু একটা মাছের চাকা দেবু। আচ্ছা। তার মানে প্রথমে তো উনি ভেবেছিল যে এটা মনে হয় কোনো গ্রামবাসী। তারপর যেই হাতটা দেখতে যায়, দেখেছে হাতের নখগুলো বড় বড় এবং হাতটা কালো কুটকুটে, কিন্তু মানে হাতটা স্বাভাবিক মানুষের মতো হাতটা না, কিন্তু একটু মানে কেমন টাইপের হাত। আচ্ছা। তার এবং বুঝতে বাকি থাকে না যে এটা পেতনির হাত। তার মতে সে কি করে, সে কিন্তু সাহসী ছিল, যেহেতু তার স্বামী ছিল না, তাই জীবন সংগ্রামই করতো। আচ্ছা। সে এই সাহসী নারী কি করছে, যে এই গরম তেলের খুন্তি থেকে গরম তেল তুলে ওই পেতনির হাতের মধ্যে দিয়েছিল। আচ্ছা। এবং সে তখনই চিৎকার করে বলতেছিল, মানে চিৎকার করতেছিল এবং বলতেছিল, আমি তোকে দেখে নেব। আচ্ছা। বলে চলে গেছে, মানে নাকি সুরে কান্না করছিল আর কাঁদতেছিল এবং বলতেছিল, আমি তোকে দেখে নেব। তো চলে যাওয়ার পর সবকিছু স্বাভাবিক ছিল। পরের দিনের ঘটনা কেউ জানে না যে এই ঘটনা ঘটছে। তারপরে সব দিন চলতেছিল, কোনো মানে প্রতিদিন সন্ধ্যায় তো এই গান বাজনা হতো ওখানে, মানে শব্দ আসতো, কিন্তু কেউ বুঝতো না। তো একদিন ওই মহিলা যিনি ওই পিঠা বানান, তিনি শুয়ে রয়েছেন। তো দেখেন যে তার ছোট বাচ্চাটা তার পাশে নেই। বিকেলবেলা ঘুমাচ্ছিলেন, দেখেন তার বাচ্চার পাশে নেই। তিনি দেখলেন যে তার বাচ্চাটা পুকুরের মধ্যে খেলতেছে, কিন্তু অত ছোট বাচ্চা সাঁতার পারে না, পুকুরের পানিতে খেলতেছে। তিনি তো চিৎকার দিয়ে গিয়ে সেই বাচ্চাটাকে তুলে এনে রাখেন। যে বলে, তুই ওখানে গেছিস কিভাবে? কয়, আমি জানি না, আমি খেলতে খেলতে দেখি পুকুরের পানির উপরে। তারপরের দিনের ঘটনা, যে সকালবেলা উঠে দেখে যে ওই বাচ্চাটা পুকুরের এক কিনারের মধ্যে মরে পড়ে আছে এবং তার মুখটা ছিল কাদার মধ্যে ডোবানো, তার পিঠটা ছিল উপরে। তারপর সেদিন ওই মহিলা চিৎকার করে কাঁদতে শুরু করে এবং এটা বুঝতে বাকি থাকে না যে আসলে এই তার বাচ্চার মৃত্যুর জন্য কে দায়ী। ঘটনাটা আমি আমার শাশুড়ির কাছে শুনেছি। তো সেই সময়কার এই রকম ঘটনাগুলো বেশ ভয়ঙ্কর লেগেছে। আচ্ছা আচ্ছা। এই ছিল এবং আপনি যদি আরও দেখেন যে মানে এই সময়কার প্রায় ঘটনাগুলো এই কেন্দ্রিক ছিল আসলে। যে সময় মানুষ খুব একটা বাইরে বেরোতো না, খুব একটা লোকালয় ছিল না। জি। তো এই ঘটনাগুলো, এই দুটো ঘটনা আমার খুবই ভয় লাগে, কিন্তু যদি আমি বিয়ের পরে শুনেছি, তারপরেও আমার কাছে বেশ সত্য মনে হয়েছে সেই সময়কার ঘটনাটা। জি রেজন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে যে ঘটনাগুলো শুনছি আপনার থেকে অসম্ভব রকমের ভয়ঙ্কর ছিল, এবং এই ঘটনাটিকেও যে আমরা শুনলাম সর্বশেষ অনেক ভয়ের ছিল। সেই সাথে মানে কিছু জায়গায় টুইস্ট ছিল, যেমন এই জায়গাটাতে যখন সেই পেতনিটি মাছ নেয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল, তিনি গরম তেল তার হাতে দিয়েছিলেন এবং সেই ক্ষোভের জায়গা থেকে তার যে একমাত্র কোলের সন্তানটি ছিল তাকে হারাতে হয়। এবং এই দৃশ্যটি খুবই, কোনো মাই আসলে দেখতে চাইবেন না যে তার প্রাণপ্রিয় সন্তান, যাকে কিনা তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন, তাকে হারাতে হবে। যাই হোক, আল্লাহ তার মনকে সান্ত্বনা দিক। তো যাই হোক, যদিও অনেক আগের ঘটনা, তারপরও আমরা যখন ঘটনাগুলো শুনি আমাদের কাছে মনে হয় যে এখনই ঘটছে বা এই মুহূর্তে ঘটছে, আমরা সেই ভয়ের জগতে হারিয়ে যাই। দেখতে পাচ্ছি অনেকেই লিখেছিলেন আমাদেরকে। তাসনিম তানহা লিখেছেন যে ভাই আপনার বাসা কোথায়? বাসা গাইবান্ধায়। লিখেছিলেন নয়ন সরকার ভাই আছি কিছুক্ষণ। শাহরিয়ার সাব্বির লিখেছেন যে রাতুল সাহেব কেমন আছেন? আশাবাদী চিনবেন আমাকে, এসকেএস এনেছিলাম সাব্বির ভাই, প্রোগ্রামগুলো চমৎকার। জি সাব্বির,
শাহরিয়ার সাব্বির ভাই, আপনাকে চিনতে পেরেছি। সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, আপনার সাথে রেগুলার দেখা হতো, সিঁড়িতে যখনই উঠতাম সাব্বির ভাইয়ের সাথে দেখা হতো। তো যাই হোক, ভাইয়া কোথায় আছেন এখন অবশ্যই জানাবেন, এবং কেমন আছেন অবশ্যই জানাবেন। নিশাত তাসনিম লিখেছেন যে ভাইয়া ভালো হচ্ছে প্রোগ্রাম। সামিউল ইসলাম লিখেছেন যে অনেকদিন পর ভূতবেলা শুনছি। আশরাফুল আলম লিখেছিলেন যে ভালো থাকবেন রাতুল ভাইয়া, কথা হবে আগামী সপ্তাহে, এখন আর কমেন্ট করব না, শুনবো অফলাইনে, গুড বাই। আপনি এই পুরোটা সময় জুড়ে আমাদের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আমরা আরও কিছু কমেন্ট দেখতে পাচ্ছি যে আছে, আমি সেই কমেন্টগুলোও পড়বো, বাট ইমতিয়াজ ভাইয়ের কাছে খুব ছোট্ট একটা ঘটনা আছে, উনি আমাদের সাথে শেয়ার করবেন। আমরা ইমতিয়াজ ভাইয়ের ঘটনাটিতে যাব, বাট তার আগে দেখতে পাচ্ছি এখানে লিখেছিলেন আমাদেরকে এমডি মনির, অনেক ভয় পাচ্ছি একা একা শুনছি। মনির, আমন্ত্রণ রইল ভূতবেলায় আসার জন্য, এবং যদি খুব বেশি ভয় পান তাহলে পরিবারের কাউকে সঙ্গে নিয়ে শুনুন, তারপরও ভূতবেলা ছাড়া যাবে না। লিখেছেন আমাদেরকে নয়ন সরকার, আজকে প্রোগ্রাম ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। হাবিব আহমেদ সাবাব ছিলেন, ভাইয়া অনেক ভয় লাগছে। কে এম ফাহিম ছিলেন আমাদের সাথে, ওকে, উনি লিখেছেন যে এটি সম্পূর্ণ আচ্ছা। সোহাগ সর্দার লিখেছেন যে আচ্ছা ভাবি কি শুনছে? জি, ভাবি শুনছে। লিখেছিলেন আমাদেরকে তাসনিম তানহা, ভালো হচ্ছে। শ্রাবণ হাসান লিখেছেন যে হোয়াট ইজ ইউর নেম। যিনি স্টোরি শেয়ার করলেন ওনার নাম রেজওয়ান সাগর, এবং আমি সাথে আছি আপনাদের অনুষ্ঠানের হোস্ট আর কবির রাতুল। লিখেছিলেন যে তাসনিম তানহা ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবারে ইমতিয়াজ ভাইয়ের কাছে শুনবো তার ছোট্ট একটি ঘটনা, উনি আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন। জি ভাই, এটা হচ্ছে একটি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটি ছোট ঘটনা, বেশি বড় না। তো আমরা বিভিন্ন জায়গায়, তো আমরা ভিডিওতে বা ইউটিউবে বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে হচ্ছে কিছু কিছু ভৌতিক গেম রয়েছে যেগুলো মানে খেলা নিষিদ্ধ আর কি। আচ্ছা। তো আমি ছোট থেকে হরর লাভার আর কি, ভৌতিক জিনিসগুলোকে অনেক ভালোবাসি, এবং ভৌতিক সব শোগুলো আমি শুনি, বিশেষ করে আপনার শোটা আমি প্রতি বৃহস্পতিবারই শুনি। জি। তো আজকে এখানে বলারও সৌভাগ্যটা হয়েছে। তো আমি যে ঘটনাটা শেয়ার করবো, এটি একটি বাস্তব ঘটনা। এটি দিনাজপুরে আর কি, আমার ম্যাচ জীবনে। ওকে। তো এরকম ভৌতিক এই গেমগুলো একদিন আমি ইউটিউবে এরকম স্ক্রল করতে করতে অনেক ভিডিওই আসে। তো চার্লি নামে একটা গেম রয়েছে, অনেক জনপ্রিয় আর কি। তো আমি ভাবলাম যে যেহেতু আমি হরর লাভার, তো আমি ভাবলাম যে এই গেমটা ট্রাই করবো, কিন্তু এটা করতে 4 জনকে লাগে। তো 4 জনকে ম্যাচের ভিতরে ম্যানেজ করা একটা সহজ ব্যাপার না, অনেকে অবশ্য ভয় পায় বা ভাবে যে এটা কোন ক্ষতি হবে কিনা। তো অনেক কষ্ট করে একজন বড় ভাই সহ আমার একজন 2 জন ব্যাচমেট, তাদেরকে জোগাড় করলাম যে গেমটা খেলবো। চিন্তা করো না, বেশি কিছু হবে না। আচ্ছা। তো কিছু সমস্যা কারণে নামগুলো বলছি না। ওকে। তো আমরা ঠিক করলাম যে আমরা ওই বড় ভাইয়ের রুমে খেলবো, কারণ বড় ভাইয়ের রুমটা বেশ বড় ছিল, উনি একাই থাকতেন। তো আমরা গেমের নিয়ম অনুযায়ী আর কি 4টা ক্যান্ডেল, একটা A4 সাইজ একটা পেজ, আচ্ছা, মার্কার, স্কেল, এগুলো যেগুলো আর কি লাগে। তো আমরা এরকম গেম নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী দাগগুলো কাটি। তারপর হচ্ছে আমরা রাত 3টা বাজে অপেক্ষায় থাকি। আচ্ছা। অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে। তো সেদিন অবশ্য হালকা বৃষ্টি হয়েছিল, পরিবেশটা একটু ঠান্ডা ছিল। ওকে। তো আমার বড় ভাইয়ের ওই রুমের একটা জানলা আর কি খোলা ছিল, উনি আর কি খুলে দিয়েছিলেন। তো নিস্তব্ধ রাতে, বুঝতে পারছেন ভাইয়া, একদম রাতের বেলা একটা ছোট শব্দ অনেক ভয়ঙ্কর লাগে আর কি, বেশি শোনা যায়, মানে অনেক জোরে শোনা যায়। তো যখন ঘড়িতে 2:59 বাজে, তখন আমরা হচ্ছে গেমটা স্টার্ট করি। আমরা কাগজ হচ্ছে ইয়েস নো এরকম করে লিখে, 2টা পেন্সিল। তো আমরা ক্যান্ডেলগুলো জ্বালাই, জ্বালানোর পরে আমরা সবাই আর কি মানে গেমের নিয়ম অনুযায়ী ডাকতেছিলাম আর কি। তো অনেকক্ষণ ডাকতেছি, মানে আসতেছে না। আমরা ভাবলাম যে এগুলো ফেক, এগুলো একদম বাস্তব না, এগুলো অবাস্তব কাহিনী। কিন্তু পরক্ষণে আমার বড় ভাই ডাকার পরে, চালিয়ে পরে ডাকার পরে হঠাৎ মানে জানলা দিয়ে একটা হালকা